নয়নিকার স্বামী দেশের নাম করা এক জজ। তবে নয়নিকা ওকালতি পড়াশোনা করলেও বেছে নিয়েছিল তার সংসারকে, তাই ক্যারিয়ারের প্রতি তার কোনো মনোযোগী ছিল না। এভাবেই সুখে শান্তির সংসারের 18 বছর পূর্তি উপলক্ষে যখন তারা অনুষ্ঠানে ব্যস্ত, তখনই অন্য এক মেয়ের সাথে স্বামীর ভিডিও দেখে সে জেনে যায় তার স্বামীর আসল রূপ। স্বামী জেলে যাওয়ার পর সংসার সামলাতে নয়নিকা আবারও তার ওকালতি প্র্যাকটিস শুরু করে। ধীরে ধীরে নিজের পরিশ্রম আর মেধা দিয়ে নয়নিকা বেশ জলদি এক নাম করা উকিল হয়ে যায়। এরই মাঝে বাধ্য হয়ে নয়নিকাকে তার বেঈমান স্বামীর পক্ষে কেস লড়তে হয়। তার কয়েকদিনের মধ্যে নয়নিকা এই কেসে জিতেও যায়। তবে স্বামীকে বাড়িতে আশ্রয় দিলেও নয়নিকা তার মনে আজও তাকে জায়গা দিতে পারেনি। এদিকে অফিসের বস বিশালের প্রতি সে দিন দিন দুর্বল হয়ে যায়, কারণ বিশালের সাথে কলেজ লাইফেই তার প্রেম ছিল। তবে রাজীবকে বিয়ের পর সে বিশালকে এক প্রকারে ভুলেই গিয়েছিল। কিছুদিন একসাথে কাজ করার পর নয়নিকা রাজীবকে ক্ষমা করে দেয়। এরপর আবারও তাদের সংসার জীবন শুরু হয়। রাজীব একদিন তাকে না জানিয়ে ঘোষণা দেয় যে সে এবার রাজনীতিতে নাম লেখাবে। হঠাৎ স্বামীর এমন সিদ্ধান্তে নয়নিকা বেশ অবাক হয়ে যায়। তার স্বামী আসলে কি চায় সে নিজেও বুঝতে পারে না। কিন্তু ওই যে কথায় আছে না, কয়লা ধুলে ময়লা যায় না, ঠিক তেমনই ধীরে ধীরে তার স্বামীর আসল রূপ বেরিয়ে আসতে থাকে। আর এখানেই শেষ হয়ে যায় দ্য ট্রায়ালের সিজন 1। যদি এই গল্পটাকে আরো ভালোভাবে বুঝতে চান তাহলে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের দ্য গুড ওয়াইফ সিজন 1 এর এক্সপ্লানেশন, কারণ গুড ওয়াইফ দ্য ট্রায়াল ওয়েব সিরিজেরই রিমেক। শেষমেশ নয়নিকা কি রাজীবকে ক্ষমা করতে পেরেছিল, আর তাদের জীবন কি আগের মতোই স্বাভাবিক হতে পেরেছিল কিনা তা জানতে আমাদেরকে দেখতে হবে দ্য ট্রায়াল ওয়েব সিরিজের সিজন 2, যার গল্প শুরু হয়েছে 6 মাস পর থেকে। গভীর রাতে রাজীব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে। অনন্যা তার পাশেই বসা, আর আনায়রা পেছনের সিটে নয়নিকার কোলে নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। আনায়রাকে এতটা কষ্ট পেতে দেখে নয়নিকা তীব্র অপরাধ বোধে একটু আগের কথা ভাবতে থাকে। সে প্রচন্ড রেগে রাজীবকে বলে, আর কত মিথ্যা বলে আমাকে ঠকাবে। রাজীব তাকে তার মেয়েদের পাওয়া পেন ড্রাইভ আর তার ডিপ ফেক ছবি দেখিয়ে বলে, যারা আমার মানহানি করতে চায় তারা এটা আমাদের বাসার সামনে রেখে গেছে, আর আমাদের মেয়েদেরকে এসব দেখতে হয়েছে। তোমার কোনো আইডিয়াও নেই যে আমরা কাদের সাথে লড়াই করছি, তাই এখন আমাদের একসাথে থাকার সময়। নয়নিকা রেগে বলে, যখন তুমি আমাকে ধোকা দিচ্ছিলে তখন তোমার এসব মনে পড়েনি? এদিকে এত দ্রুত গতিতে গাড়ি চালাতে চালাতে 2 বার অ্যাক্সিডেন্ট হতে হতে রাজীব কোনো রকমে গাড়ি ঘুরিয়ে বাঁচিয়ে নেয়। নয়নিকা রেগে বলে, তুমি এতটা নিচে নেমে গেছো যে আমাকে মিথ্যা বলে নিজের পলিটিক্যাল ক্যারিয়ার শুরু করে দিয়েছো। রাজীব তাকে বোঝানোর চেষ্টা করে যে তার এমন হঠাৎ জেল থেকে বের হওয়া আর যাদবের ট্রান্সফার হওয়াটাও কোনো কাকতালীয় ঘটনা না, বরং সে তার পরিবারকে বাঁচানোর জন্যই এসব করছে। নয়নিকা তবুও বুঝতে না চাইলে রাজীব রেগে বলে, তুমি কি করলে আমাকে বুঝবে, আসলে তুমি কি চাচ্ছ? নয়নিকা রেগে চিৎকার করে বলে, আমি তোমার থেকে ডিভোর্স চাই। ঠিক এই কথাটাই আনায়রা শুনে ফেলে। বাবা আর মাকে হারানোর ভয়ে সে সেখানেই প্যানিক অ্যাটাকে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাজীব সামনে জ্যাম দেখে মেয়েকে বাঁচানোর জন্য পাশের ব্যারিকেড ভেঙে গাড়ি নিয়ে চলে আসে হাসপাতালে। বেশ কিছুক্ষণ পর আনায়রা ঘুমিয়ে গেলে ডক্টর বলে, সিভিয়ার প্যানিক অ্যাটাকের জন্য এমনটা হয়েছে, তবে চিন্তার কিছু নেই, 24 ঘন্টা এখানেই থাকুক, এরপর কোনো ভালো চাইল্ড থেরাপিস্টকে দেখাতে হবে। বলেই ডক্টর তার কাজে চলে গেলে রাজীব ফর্ম ফিল আপ করতে চায়। অনন্যা মন খারাপ করে দাঁড়িয়ে আছে দেখে নয়নিকা তার কাছে যেতেই সে প্রচন্ড রেগে বলে, বাসায় রোজ তোমাদের ঝগড়া দেখতে দেখতে আমি অতিষ্ঠ, কাল এমন অ্যাটাক তো আমারও হতে পারে, তাই আনায়রা কিছুটা সুস্থ হয়ে গেলেই আমাকে তোমরা হোস্টেলে পাঠিয়ে দিবে, এ বাসায় আমি আর থাকবো না, বলেই রেগে চলে যায়। পরিবারকে এভাবে চোখের সামনে ভাঙতে দেখে নয়নিকা কি যে করবে নিজেও বুঝতে পারে না। তখনই ফোনে বিশালের কলে নোটিফিকেশন দেখে ভাবনায় পড়ে যায়। বিশাল বলেছিল, জীবন আমাদের দ্বিতীয় একটা সুযোগ দিচ্ছে, তোমার জন্য নতুন একটা জীবন অপেক্ষা করছে, এখন তুমি ভেবে দেখো যে কি করবে। নয়নিকা বিশালকে কল দিতে গিয়েও আনায়রাকে দেখে নিজেকে থামিয়ে দেয়। তখনই রাজীব এসে তার কাঁধে হাত রাখতেই সে বিরক্ত হয়ে হাতটা সরিয়ে নেয়। না জানি নয়নিকা কি সিদ্ধান্ত নিবে, আর সেই সিদ্ধান্তের জন্য তার সন্তানদের উপরে কেমন প্রভাব পড়বে। গল্প চলে আসে 3 মাস পরে। শহরের নামি দামি এক ক্লাবে লয়ারদের সম্মেলন হচ্ছে, আর অপর প্রান্তে একটা মেয়ে ট্যাক্সিতে উঠে রাজীবের স্ক্যান্ডালের সেই ছবিটা দেখে একটা সেফটি পেন দিয়ে তার জামার ছেঁড়া অংশটা লাগিয়ে নেয়। সেমিনারে রাজীব আর
নয়নিকা গাড়ি থেকে নামতেই সাংবাদিকরা তাদের কাপল পিকচারের জন্য হই হুল্লোড় শুরু করে দেয়। রাজীব নয়নিকার হাত ধরতেই নয়নিকা তার থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ভেতরে চলে আসে। রাজীব তাকে ডাকতেই সে বিরক্ত হয়ে বলে, আজ এখানে আমি আমার পরিচিতি বাড়াতে এসেছি নাকি তোমার পলিটিক্যাল সাপোর্ট হয়ে? আগেও বলেছি, এখনো বলবো, তোমার পলিটিক্যাল ক্যারিয়ার থেকে আমাকে আর আমাদের পরিবারকে দূরে রাখো বলেই ভেতরের দিকে হাঁটা দেয়। রাজীবের বন্ধু দাস এসে বলে, দেখ, মানুষ এখন তোর থেকে নয়নিকার উপরে বেশি বিশ্বাস করে, তাই তুই যদি নির্বাচনে জিততে চাস তাহলে নয়নিকাকে তুই কোনোভাবেই হারাতে পারবি না, তোকে ওর বিশ্বাস অর্জন করতেই হবে। নয়নিকা সেমিনারে ঢুকে বিশালকে দেখে হেসে হাই বলতেই যাবে, তখনই একটা মেয়ে এসে বিশালকে হাক করে নিয়ে যায়। বিশালকে দেখে মনে হয় সে নয়নিকার উপরে বেশ বিরক্ত। এসব দেখে নয়নিকার মন খারাপ হয়ে যায় আর বিষয়টা রাজীবের নজরে পড়ে যায়। তখনই মালিনী নয়নিকা আর রাজীবের সাথে কথা বলতে এসে তাদের ফার্মের নিউ পার্টনার পরমের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন বিশাল এসে তার বন্ধু চিত্রার সাথে সবাইকে পরিচয় করালে সবাই একসাথে টেবিলে বসে। পরম জিজ্ঞেস করে, তা তোমাদের পরিচয় হলো কিভাবে? চিত্রা বলে, আসলে বিশাল আমাকে ডেট করছিল, তখন তার হঠাৎ মনে পড়ে যায় যে সে আসলে তার কলেজ লাইফের ভালোবাসাকে এখনো ভুলতে পারেনি, তবে সে যে কে তা এখনো জানতে পারেনি। নয়নিকা বেশ বিব্রত বোধ করে। তখনই দাস এসে রাজীবকে ডেকে নিয়ে যায়। এদিকে সেই মেয়েটা ট্যাক্সি থেকে নেমে হ্যামিল্টন হাউস নামের এক বিল্ডিং এ আসে। সম্মেলনে তখন বর্তমানে ল মিনিস্টার নারায়ণী চিফ মিনিস্টার হিসেবে এসে বক্তৃতা দেওয়ার বাহানায় পরোক্ষ ভাষায় রাজীবকে অপমান করে বোঝায় যে সে অ্যাডিশনাল জজ হিসেবেই ভালো আছে, তার ল মিনিস্টার হওয়ার মতো ভুলটা করা উচিত না। আসলে রাজীব আগামী নির্বাচনে ল মিনিস্টারের পদে দাঁড়িয়েছে আর নারায়ণী এই বিষয়টায় খুবই বিরক্ত। সেই মেয়েটা হঠাৎ নয়নিকাদের ল ফার্মে আসলে সানা বিরক্ত হয়ে বলে, এখন অনেক রাত হয়ে গেছে, আপনি আপনার নাম ঠিকানা দিয়ে চলে যান, কাল কথা হবে। মেয়েটা বলে, আমাকে এখনই নয়নিকার সাথে কথা বলতে হবে, কারণ আমার সাথে অন্যায় হয়েছে। নয়নিকা তখন সেমিনারে মালিনীকে তার প্রমোশনের কথা বলতে আসলে মালিনী জানায় পরম আসার পর কস্ট কাট করার জন্য অনেক কাজ আটকে গেছে, তাই আপাতত প্রমোশন সম্ভব না। তখনই সানা নয়নিকাকে কল দিয়ে টুইঙ্কেল নামের মেয়েটার কথা জানায় আর সে এমন কারোর উপরে অ্যাসল্টের কেস করতে যাচ্ছে যার নাম শুনতেই নয়নিকা তখনই ফার্মে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফোনে নয়নিকাকে কথা বলতে শুনে ধীরাজ কান পেতে শোনার চেষ্টা করে। নয়নিকা রাজীবকে বলে বের হতেই নারায়ণী ধীরাজকে ডেকে বলে, যাদব তো কোনো কাজ করতে পারলো না, এখন তোমার পালা। যে মানুষটা জেলে থাকার কথা সে আজ আমার বিপক্ষে ইলেকশনে দাঁড়াবে, দেখি যে এবার তুমি কি করতে পারো। নয়নিকা ফার্মে আসতেই টুইঙ্কেল সিগারেট ফেলে তার সাথে কথা বলতে আসে। টুইঙ্কেল জানায় সে থানায় রিপোর্ট লেখাতে গিয়েছিল, কিন্তু পুলিশ তার রিপোর্ট লেখায়নি, তাই তার মেডিকেল টেস্ট এখনো হয়নি। নয়নিকা জিজ্ঞেস করে ঘটনাটা কোথায় হয়েছিল। টুইঙ্কেল জানায় একটা লাক্সারি অ্যাপার্টমেন্টে, বলেই ঠিকানা বলতে সানা কম্পিউটারে সেই অ্যাপার্টমেন্টের ডিটেলস সার্চ করতে বসে। এদিকে টুইঙ্কেল জানায় লোকটা তাদের জেইনকুয়েল অ্যাপে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। টুইঙ্কেল আসলে একটা মাসাজ থেরাপিস্ট। মাসাজ দেওয়ার সময় হঠাৎ সেই লোক টুইঙ্কেলের সাথে বাজে আচরণ করতে শুরু করে, তবে লোকটা অনেক পাওয়ারফুল হওয়ায় পুলিশ কমপ্লেন নিচ্ছে না আর টুইঙ্কেল তার কোম্পানির HR এ রিপোর্ট করলেও তারা বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে। এই জন্যই সে নয়নিকার কাছে এসেছে। বিলের কপি দেখতেই নয়নিকা হতবাক হয়ে বলে, 1 ঘন্টার মাসাজ সার্ভিসের জন্য 25,000 একটু বেশি হয়ে গেল না? টুইঙ্কেল বলে, আসলে আমাদের কোম্পানি বড় বড় ক্লায়েন্ট মানে প্রিমিয়াম ক্লায়েন্টদেরকে সামলায়, যেমন মন্ত্রী, সেলিব্রিটি। তখনই সানা নয়নিকাকে রুমের বাইরে ডেকে বলে, মেয়েটা যার নাম বলছে আর লাক্সারি অ্যাপার্টমেন্ট যার নামে বুক আছে তারা ভিন্ন লোক, তার মানে মেয়েটা মিথ্যা বলছে। নয়নিকা টুইঙ্কেলকে এসে বলে, আমরা এই কেস নিতে পারবো না। টুইঙ্কেল একটুও অবাক না হয়ে বেশ স্বাভাবিক হয়ে বলে, আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি? এমন বড় বড় লোকেরা নিজের নামে কখনোই অ্যাপয়েন্টমেন্ট বা লাক্সারি অ্যাপার্টমেন্ট বুক করে না, সব জায়গায় ওই লোক তার ম্যানেজার রাধা মাজানের নাম ব্যবহার করে। নয়নিকা বেশ অবাক হয়ে যায়। মালিনী ফোনে সব শুনে বিশাল আর পরমকে সাইডে নিয়ে বলে, মেয়েটা সাধারণ জনতা গ্রুপের লিডার আর সবার কাছে নারী ক্ষমতায়নের জন্য জাতীয় চ্যাম্পিয়ন ঘোষিত অমর রাজ গোপালানের নামে অ্যাসল্টের কেস করতে যাচ্ছে। সবাই দ্রুত ফার্মে আসার সিদ্ধান্ত নেয়। নয়নিকা টুইঙ্কেলের জন্য কফি নিয়ে এসে তাকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনে জিজ্ঞেস করে, কি হয়েছে? টুইঙ্কেল বলে, D1 মেহতা ল ফার্ম থেকে আমার কেস নেওয়ার জন্য কল দিয়েছে, আমি তাদের কাছে 11টা পর্যন্ত সময় চেয়েছি। নয়নিকা অবাক হয়ে বলে, আমি তো ভেবেছিলাম তোমার কাছে আর কোনো অপশন নেই, তুমি আবার এসব টাকা বা জনপ্রিয়তা কামানোর জন্য করছো না তো? টুইঙ্কেল বলে, আমি এখানে এসেছি শুধুমাত্র আপনার উপরে ভরসা করে, আর টাকা বা জনপ্রিয়তার জন্য এসব করলে
হলে আমি আপনার কাছে না আসে মিডিয়ায় যেতাম, যেটা টিনা করেছিল। সমস্যা হলো আপনি সবার মধ্যেই ওই টিনাকেই খুঁজে পান। বলেই রেগে বের হয়ে যেতে গেলে নয়নিকা তাকে আটকে বলে সত্যি প্রমাণ করতে হলে প্রমাণের দরকার হয়। টুইঙ্কেল তার ব্যাগ থেকে তোয়ালে বের করে বলে এতে ওই লোকের ডিএনএ আছে, তবে সমস্যা হলো শুধু এই তোয়ালে পেলেই হবে না। পরম বলে ডিএনএ ম্যাচ করতেই 1 সপ্তাহ লাগবে, আর ম্যাচ হলেও কোনোভাবেই প্রমাণ হয় না যে অমর টুইঙ্কেলের সাথে বাজে ব্যবহার করেছিল। মালিনী বলে এই কেস নিয়ে হারলে ফার্মের নাম নষ্ট হয়ে যাবে। বিশাল বলে যদি কেসটা জিতে যায় তাহলে ডাবল ক্লায়েন্ট আসবে। পরম বলে টুইঙ্কেল যেহেতু আরেক ফার্মকে কেস দেওয়ার জন্য 11টা পর্যন্ত সময় চেয়েছে, তাহলে আমাদের এই 2 ঘন্টার মধ্যে খুঁজে বের করতে হবে যে সে আসলেই সত্য বলছে কিনা, তারপর আমরা সিদ্ধান্ত নিব। নয়নিকা দৌড়ে গিয়ে সানাকে বলতেই সানা চলে আসে অমরের লাক্সারি অ্যাপার্টমেন্টে। আশেপাশে কাউকে না দেখে হেয়ার ক্লিপ দিয়ে লক খোলার চেষ্টা করতেই ভেতর থেকে এক লোক দরজা খুলে জিজ্ঞেস করে কে আপনি? বেল না বাজিয়ে লক খুলছেন কেন? সানা বাহানা করে বলে আমার বান্ধবী মনে হয় ভুল অ্যাড্রেস দিয়েছে, সে আসলে আমেরিকায় থাকে তো। সেই বান্ধবীর নাম বলতেই লোকটা বলে আপনি আসলে কে? মিথ্যা বলছেন কেন? আমি এই অ্যাপার্টমেন্টের ম্যানেজার। সানা দ্রুত অমরের কয়েকটা ছবি তুলে দৌড়ে চলে যায়। টুইঙ্কেল তখন বাকিদের ঘটনার বিস্তারিত বলছে। টুইঙ্কেল জানায় ফ্ল্যাটে গিয়ে মেল ক্লায়েন্ট দেখে আমি প্রথমে মানা করে দেই, কারণ আমাদের কোম্পানির পলিসিতে মেয়েরা মেয়ে ক্লায়েন্টকে সার্ভিস দিবে আর ছেলেরা ছেলে ক্লায়েন্টকে সার্ভিস দেবে। তাই আমি ক্যান্সেল করতে চাইলে অমর বলে ম্যানেজার নয় বুকিং করার হয়তো কোনো ভুল হয়ে গেছে, তবে আমি তো তোমার বাবার মতোই, তাই ভয় পেও না। টুইঙ্কেল যেহেতু জানতো যে অমর নারী ক্ষমতায়নের জন্য বেশ নাম করা, তাই সেও তাকে বিশ্বাস করে কোম্পানি পলিসি ভেঙে ফেলে। তবে কাঁধে মেসেজ দেওয়া শুরু করতেই সে উদ্ভট আচরণ শুরু করে দেয়। তাই টুইঙ্কেল সেখান থেকে দৌড়ে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে বের হতেই অমর তাকে আটকানোর চেষ্টা করে। টুইঙ্কেল নিজেকে কোন রকমে ছাড়িয়ে অন্য আরেক রুমে যেতেই মনে পড়ে সে ওই রুমে তাদের মাসাজ টেবিল আর বাকি জিনিস রেখে এসেছে। সেগুলো আনতে যেতেই অমর তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। এরপর অমর তাকে ছেড়ে দিতেই সে দ্রুত সব নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। মালিনী অবাক হয়ে বলে তোমার লজিক আমি ঠিক বুঝতে পারলাম না, তোমার সাথে এত কিছু হওয়ার পরেও তুমি স্বাভাবিক হয়ে কথা বলছো, এমনকি ওই লোকের আচরণ সুবিধার না দেখেও তুমি ওই বাসা থেকে আগে বের না হয়ে কখনো হাত ধুতে যাচ্ছ তো কখনো মাসাজ টেবিল নিতে ওই রুমেই যাচ্ছ। টুইঙ্কেল বলে আমি সহজে কান্না করি না, আর কান্না করলেও বা কি হতো, আমার কথা বেশি বিশ্বাসযোগ্য মনে হতো তাই তো। মালিনী বিরক্ত হয়ে উঠে এসে বলে ওই মেয়ের একটা কথাও আমার বিশ্বাস হচ্ছে না, এত ট্রমার পরেও সে এত শান্ত কিভাবে আছে। নয়নিকা বলে মেয়েটা বারবার পানি পান করছিল, তার পা অনবরত নাড়াচ্ছিল, এই সব কিছু স্ট্রেসে থাকার সাইন। এমনকি তার ব্যাগে এনজাইটি পিল দেখেছি, আর ওটা যে এনজাইটি পিল সেটা আমি শিওর, কারণ আনায়রাকে তার থেরাপিস্ট ওই ওষুধটাই দিয়েছে। তখনই সানা এসে বলে ওই ফ্ল্যাটে একটা লোককে দেখেছি যে নিজেকে অ্যাপার্টমেন্টের ম্যানেজার দাবি করছে, আমার মনে হয় সে এই কেসের সম্ভাব্য সাক্ষী। পরম লোকটার ছবি দেখতেই সেই লোকটা তাদের অফিসে চলে আসে। সবাই তাকে এখানে দেখে অবাক হয়ে গেলে পরম বলে ওর নাম সুনীল, যে আমার ব্যক্তিগত ইনভেস্টিগেটর। সানা যাওয়ার আগেই আমি ওকে ওখানে পাঠিয়েছিলাম। সুনীল বলে আমি পৌঁছানোর আগেই অমর ওখান থেকে বের হয়ে গিয়েছিল, তবে আমি ওখানে 2টা ড্রিঙ্কসের গ্লাস দেখেছি আর একটা গ্লাসে লিপস্টিকের দাগও পেয়েছি। বলেই ছবিটা দেখালে মালিনী বলে কেস তো এবার আরো জটিল হয়ে গেল। তখনই বিশালকে অমরের উকিল জয়কর কল দিয়ে নয়নিকাকে দেখা করতে ফার্মের বাইরে ডাকে। নয়নিকা বলে তার মানে গন্ডগোল তো আছে, এটা নিশ্চিত, না হলে অমরের উকিল এখানে আসতো না। জয়করের সাথে কথা বলতে আসলে সে বিরক্ত হয়ে বলে এই কেসে কোনো দম নেই, কারণ এটা একটা ফালতু কেস আর ওই মেয়েটা একটা ফালতু মেয়ে, আর অমরের মতো লোক এমন কাজ কখনোই করবে না। নয়নিকা বলে একটা মেয়ের সম্মান কখনোই একটা লোকের যশ বা খ্যাতি থেকে বড় হবে না, তাই আর্গুমেন্টটা রাস্তায় না করে কোর্টে করা ভালো। বলেই চলে যেতে গেলে জয়কর বলে তোমার স্বামীও তো এমনই এক কেসে ফেসে গিয়েছিল, সে তো ঠিকই বের হয়ে ইলেকশন লড়ছে, তোমার তো নিজের চরিত্রই ঠিক নেই, তুমি আর কি বলবে। এই কথা শোনা মাত্রই বিশাল জয়করকে মারলে জয়কর তাকে মারতে থাকে। এত মার খেয়ে জয়কর রেগে বলে তোদের তো আমি দেখে নিব, বলেই সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। নয়নিকা বলে এতদিন পরে ফ্রেন্ডকে ফিরে পেয়ে ভালোই লাগছে, তবে সমস্যা
সমস্যা হলো 1 ঘন্টার মধ্যে কোনো প্রমাণ সংগ্রহ করতে না পারলে এই কেস আমরা নিতে পারবো না। অফিসের ভেতরে সুনীল মালিনীকে টুইঙ্কেলের ক্রেডিট কার্ডের বিল দেখিয়ে বলে মেয়েটার দামি দামি জিনিস ব্যবহারের শখ আছে, এমনকি কিছু বিল তো সে এখনো দেয়নি। তার মানে এসব শখ পূরণ করতে তার অনেক টাকার দরকার। একদিকে ঘড়ির কাঁটা তার নিয়মে চলছে, তো অপরদিকে সেমিনারে দাস রাজীবকে বলে অমর রাজগোপালান তোমার বিষয়ে স্টেটমেন্ট দিতে প্রস্তুত। সে একবার তোমাকে নিয়ে বললে তার লাখো লাখো ফলোয়ার্স এর ভোট তুমি পাবে, তবে বদলে খান্না চৌবে ফার্মে আসা তার বিরুদ্ধে ভুয়া কেসকে সরাতে হবে। আর এই কেসটা লড়ছে নয়নিকা। অফিসে নয়নিকা টুইঙ্কেলকে জিজ্ঞেস করে ফ্ল্যাটে লিপস্টিক মার্ক লাগানো একটা ড্রিঙ্কস এর গ্লাস পাওয়া গেছে। টুইঙ্কেল বলে আমি ওটাই কোনো ড্রিঙ্কস নয়, বরং পানি পান করেছিলাম। কিন্তু আপনারা এই কেসে না এগিয়ে উল্টা আমাকেই কেন সন্দেহ করছেন? পাবলিক প্রসিকিউটর কি তাহলে ভুল বলল? নয়নিকা বলে সত্যি বলতে তোমাকে কেউ বিশ্বাস করতে চাইবে না, বিপক্ষের উকিল হাজারটা প্রশ্ন করবে, তাই তার আগেই আমাদেরকে সব জানতে হবে। আর এই পাবলিক প্রসিকিউটরটাকে? টুইঙ্কেল বলে পুলিশ যখন আমার কেস নিচ্ছিল না তখন আমি সরকারি উকিল ধীরাজের সাথে কথা বললে সে আপনার কথা বলে জানায় যে আর কেউ না বুঝলেও আপনি আমাকে বুঝবেন। এদিকে সেমিনারে নারায়ণী জয়করকে রাজীবের সাথে কথা বলতে দেখে তার পিএকে বিষয়টার কারণ জানতে বলে। জয়কর এসে রাজীবকে পটানোর চেষ্টা করলেও রাজীব উল্টা হুমকি দিয়ে বলে নয়নিকা যখন এই কেসে লড়ার সিদ্ধান্ত নিয়েছে তখন তোমার ওই অমর রাজগোপালানকে সাবধান থাকতে বলবে। তার মানে রাজীব অমরের সাহায্যটা নিবে না। এদিকে সানার কথায় ধীরাজ ফার্মের সামনে এসে নয়নিকাকে দেখে রেগে গেলে নয়নিকা জিজ্ঞেস করে তুমি ওকে কেন নয়নিকার কাছে পাঠিয়েছো? ধীরাজ বলে আমার মনে হয়েছে ও সত্যি বলছে আর তার সাথে অন্যায় হয়েছে, তাই। টিটকারি করে বলে এই ফার্মের সবার নজরে তো আবার নয়নিকাই বেস্ট। নয়নিকা বলে আমার তো তবুও তোমার উপর সন্দেহ হচ্ছে। ধীরাজ রেগে বলে সেটা আপনার পুরনো অভ্যাস। বলেই চলে গেলে নয়নিকা বলে ওই অমরেরও যদি এমন কোনো পুরনো অভ্যাস থেকে থাকে তাহলে নিশ্চয়ই সে এর আগেও এমনটা করেছে, জলদি খুঁজে বের করো। সানা বলে আমি তাহলে সব মাসাজ সার্ভিস কোম্পানি আর অমরের ম্যানেজারের নামে যত বুকিং আছে সব চেক করছি। নারায়ণী হঠাৎই হাসি মুখে রাজীবের কাছে এসে বলে আমাদের স্টেটের জনপ্রিয় নেতা অমর আপনাকে সাপোর্ট করছে, বাহ। বলেই অমরের প্রোফাইলে রাজীবের ছবি দেখিয়ে চলে যায়। দাস রাজীবকে বলে আমি কি তাহলে নয়নিকাকে বুঝিয়ে বলবো? রাজীব বলে না, অমর কেস হারলে সে আমার নামটাও ডুবাবে আর আমি ডুবলে নারায়ণী আবারও জিতবে, তাই সে এভাবে আমাকে শাসিয়ে গেল। তবে একটা কথা মনে রেখো, আমার জন্য পলিটিক্যাল ক্যারিয়ারের আগে আমার পরিবার, তাই তুমি নয়নিকাকে কিছুই বলবে না। এদিকে 11টা বাজতে আর মাত্র 5 থেকে 7 মিনিট বাকি। সানা অমরের ম্যানেজারের নামে বুকিং চেক করে 18 জনের নাম পায়। তাদের সবার সাথে কথা বলে নয়নিকাকে বলে তোমার সন্দেহই ঠিক, এই অমর পুরনো পাপী। এর আগেও আঞ্জানা মেহতা আর শ্রদ্ধা ত্যাগী নামে 2 জন তার বিরুদ্ধে কমপ্লেন করলে তাদেরকেও এভাবেই দমিয়ে দেওয়া হয়। নয়নিকা দৌড়ে ডকুমেন্টস গুলো মালিনীকে দেখাতেই যাবে তখনই দাস কল দিয়ে বলে তুমি অমরের বিরুদ্ধে কেসটা নিও না, কারণ অমর কেবলই রাজীবের নামে পোস্ট করেছে, তাই অমর কেস হারলে রাজীব এই ইলেকশন জিততে পারবে না। আমার সব ক্লায়েন্ট তোমার ফার্ম ছেড়ে দিবে। এখন তুমি ভেবে দেখো এই একটা মেয়ের জন্য তুমি তোমার স্বামী আর নিজের ক্যারিয়ার আর পরিবারকে বিপদে ফেলতে চাচ্ছ? তখনই সামনের রুম থেকে টুইঙ্কেল তার দিকে তাকালে নয়নিকা এবার চিন্তায় পড়ে যায়। একদিকে ন্যায় তো অপরদিকে তার পুরো পরিবার, সে এখন কাকে বেছে নিবে? নয়নিকা দাসকে জিজ্ঞেস করে এই ব্যাপারে রাজীবের কি মত? দাস বলে তোমার উপর তার পুরো বিশ্বাস আছে, সে জয়কারকে বলেছে তুমি কোর্টে তার 12টা বাজিয়ে দিবে। নয়নিকা মুচকি হেসে বলে আমি রাজীবের এই বিশ্বাসটা ভাঙতে চাই না। নয়নিকা দ্রুত মালিনীর কাছে এসে বলে রাজ গোপালানের নামে এমন আরো 2টা কেস আছে, 11টা বেজে যাচ্ছে, তাই আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। মালিনী বলে তাহলে ওকে টেনে কোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। নয়নিকা খুশি হয়ে টুইঙ্কেলের ক্যাবিনে আসতেই দেখে টুইঙ্কেল সেখানে নেই। নয়নিকা দৌড়ে বাইরে এসে তাকে ডেকে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? আমরা তোমার কেসটা নিচ্ছি। টুইঙ্কেল বলে আমি বাসায় চলে যাচ্ছি, আমি আর এই কেস লড়তে চাই না। আরো তো ভিকটিম আছে, তারা তো কেউই কোর্ট আর মিডিয়ার সাথে লড়াই করতে চায় না। মিডিয়া আপনার এবং আপনার পরিবারের কি অবস্থা বানিয়ে ফেলেছিল নিশ্চয়ই মনে আছে। নয়নিকা সেই ভয়ানক স্মৃতিগুলো মনে করে বলে এই কেস নিলে মিডিয়া আমার অতীত টেনে বের করবে, আর এত বড় মাপের নেতার নামে এমন অভিযোগ কেউ বিশ্বাস করতে চাইবে না, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। বলে এসে চলে যেতে গেলে নয়নিকা ডেকে বলে তুমি ঠিকই বলেছ, কিন্তু আরেকবার ভেবে দেখো, আমি চাইলে এই অমরকে শাস্তি পাইয়ে দিতে পারি। টুইঙ্কেল অবাক হয়ে জিজ্ঞেস করে সেটা কিভাবে? নয়নিকা অফিসে ফিরে জয়করকে কল দিয়ে একে একে 6 জন মেয়ের নাম নিয়ে বলে মাত্র 2 ঘন্টায় আমরা এতগুলো ভিকটিমের নাম পেয়ে গেছি। এই কেস
লড়লে অমরের আর কিছুই থাকবে না। তাই আমার ক্লায়েন্ট আর বাকি ভিকটিমদের জন্য একটা ফেয়ার সেটেলমেন্ট চাই এবং অমরকে একটা পাবলিক প্রেস কনফারেন্সে নিজের রিটায়ারমেন্টের ঘোষণা করতে হবে। তোমার কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে। জয়কর রেগে ফোন কেটে দেয়। নয়নিকা টুইঙ্কেলের কাছে যেতেই টুইঙ্কেল নয়নিকাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কিছুক্ষণ পর রাজীব নয়নিকাকে নিতে আসলে বিশাল তাদের যাওয়ার দিকে মন খারাপ করে তাকিয়ে থাকে। এদিকে রাজীব নয়নিকাকে কিছু বলতে চেয়েও বলতে পারে না। তাদের মাঝে সেই অদৃশ্য দেয়ালটা এখনো আছে। নারায়ণী নিজের ইলেকশনের প্রচারণা করতে গিয়ে রাজীবকে কটাক্ষ করে বলে, এই পরিবার থেকে আর কি আশা করা যায়? আজকাল তো এদের কিসব ভিডিও ভাইরাল হচ্ছে, সে যা করেছে তা আমাদের সমাজের সাথে মানানসই না। এরা বাইরে থেকে এসে আমাদের শহরে থেকে আমাদের চাকরি কেড়ে নিয়েছে। সবাই চিৎকার করে নারায়ণীকে সমাধান করতে থাকে। এদিকে টিভিতে এসব দেখে রাজীব হতাশ হয়ে যায়। বিশাল আর নয়নিকা একটা ক্লায়েন্টের বাসায় যাচ্ছে। বিশাল বলে মেয়েটা ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছিল। নয়নিকা অবাক হয়ে বলে, এমন সামান্য কেসের জন্য তোমাকেও যেতে হবে কেন? বিশাল বলে, যখন ক্লায়েন্ট সেলিব্রিটি হয় তখন আমাদের নিজেকেই সব করতে হয়। বলেই সে বিলবোর্ড দেখিয়ে বলে, ওই যে ওটাই আমার ক্লায়েন্ট। নয়নিকা অবাক হয়ে বলে, এই তো সানায়া, যাকে নিয়ে সারাদিন কোনো না কোনো কন্ট্রোভার্সি চলতেই থাকে। বিশাল বলে, এমনি এমনি তো আর তার 10 মিলিয়ন ফলোয়ার্স নেই। গত বছর আমাদের 2 কোটি টাকার বিজনেস সে নিজেই পাইয়ে দিয়েছে। এই জন্য আমি নিজেই যাচ্ছি। এরপর চাইলে তুমি কেসটা নিজেই সামলাতে পারবে। বিশাল আর নয়নিকা সানায়ার বাড়ি এসে দেখে সানায়া তখন লাইভ করছে। বিশাল আর নয়নিকাকে দেখে সানায়া তার ছোট বোনের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, ওর নাম রাবিয়া। সে এখন ইয়েলেতে ফুল স্কলারশিপ পেয়ে গেছে। সানায়ার মা মিসেস কুরেশি বলে, সামনের সপ্তাহেই ওর ভিসার ইন্টারভিউ। সানায়ার মা সানায়ার প্রতি বিরক্ত হয়ে বিশালকে জিজ্ঞেস করে, এসব ঠিক হতে বেশি ঝামেলা হবে না তো? বিশাল বলে, একদমই না, নয়নিকা সব সামনে নেবে। নয়নিকা বলে, কাল ম্যাজিস্ট্রেট কোর্টে হিয়ারিং আছে, ওখানেই সব ঠিক হয়ে যাওয়ার কথা, তবে সামনে কিছুদিন সাবধান থাকতে হবে। সানায়া মন খারাপ করে বলে, আমি আমার লুক নিয়ে কতটা সিরিয়াস জানেন? নয়নিকা বলে, কাল এই সিরিয়াস লুকটা নিয়ে কোর্টে চলে আসবে। উল্টো সানায়া জোর করে নয়নিকার সাথে একটা সেলফি তুলে সেটা তার পেজে আপলোড করে দেয়। এদিকে ফার্মে মালিনী বিশাল আর পরমকে জাসওয়ালের সাথে দেখে হতবাক হয়ে যায়। বিশাল দ্রুত মালিনীর ক্যাবিনে গিয়ে বলে, আমি জানতাম না জাসওয়াল পরমের ক্লায়েন্ট। মালিনী বলে, দেশপান্ডে আমার অনেক পুরনো ক্লায়েন্ট আর জাসওয়াল তো তার শত্রু। আমরা এই দুজনের সাথে একই সময় কাজ করতে পারবো না। পরমকে বোঝাতে হবে যে আমরা জাসওয়ালের সাথে কাজ করতে পারবো না। তখনই এই ফার্মের ডিভোর্স লয়ার কেতার এসে জিজ্ঞেস করে, আমি তো তোমাদের এত বছরে এত ক্লায়েন্ট এনে দিয়েছি, তাহলে পরম কেন আমার ডিপার্টমেন্টে নাক গলাচ্ছে? বিশাল তাকে শান্ত করে বলে, আমি পরমকে বুঝিয়ে দিব, আপনি আপনার কাজ করে যান। কেতান বলে, এভাবে চললে কিন্তু আমি এই ফার্ম ছেড়ে চলে যাব আর সাথে আমার ক্লায়েন্টদেরকেও নিয়ে যাব। রাতে বাড়ি ফিরতেই আনাইরা খুশি হয়ে নয়নিকাকে বলে, তুমি আর সেলিব্রিটি সানায়ার সাথে দেখা করেছো, আমাকে বলনি কেন? আমি ওর স্টোরি দেখে জানতে পারলাম তুমি ওর কেস লড়ছো। নয়নিকা বলে, সময় হলে তোমার সাথে দেখা করিয়ে দিব। তবে অনন্যা কেন যেন সানায়ার নাম শুনে ঘাবড়ে যায়, যদিও বিষয়টা নয়নিকা লক্ষ্য করে না। পরের দিন কোর্টে পাবলিক প্রসিকিউটর বলে, রিপোর্টে দেখা যাচ্ছে সানায়ার রক্তে 0.06% অ্যালকোহল পাওয়া গেছে, যেটা আইন অনুযায়ী দ্বিগুণ। নয়নিকা বলে, আমি সানায়ার মেডিকেল রিপোর্ট দেখাতে চাই, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে সেদিন ঠান্ডা লাগার কারণে সে কফ সিরাপ খেয়েছিল, পার্টিতে একটা বিয়ার খেয়েছিল যেটা লিগাল লিমিটের মধ্যেই পড়ে, আর তার ব্লাডে অ্যালকোহলের মাত্রা কফ সিরাপের কারণে বেড়ে গেছে। সানায়া মিথ্যা কাশির ভান করলে নয়নিকা রাগী চোখে তাকে থামতে বলে। তখনই ধীরাজ কোর্টে ঢুকে কিছু পেপার সাবমিট করে বলতে শুরু করে, আমি সানায়াকে পুলিশ কাস্টাডিতে নিতে চাই, কারণ সে একজনকে খুন করার চেষ্টা করেছে। বিচারক বলে, আমি পেপার দেখেছি আর সানায়াকে এখনই পুলিশ কাস্টাডিতে পাঠানো হবে। মুহূর্তের মধ্যেই সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ধীরাজ নয়নিকাকে বলে, আপনার ক্লায়েন্ট তার প্রতিদ্বন্দ্বী এক ইনফ্লুয়েন্সার পার্নিয়া খাট্টারের গাড়িকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে গেছে। পার্নিয়া এখন হাসপাতালে ভর্তি। এর মানে তাকে হত্যা করার চেষ্টার জন্যই সানায়ার 14 বছরের জেল হবে। পুলিশ সানায়াকে নিয়ে যেতে গেলে সানায়া চিৎকার করে বলতে থাকে, আমি কিছুই করিনি, ও মিথ্যা বলছে। মুহূর্তের মধ্যে পুরো দেশে খবরটা আগুনের মতো ছড়িয়ে যায়। ফার্মে সানা একটা ভিডিও প্লে করে, যেখানে পার্টিতে সানায়া একটা ছেলের সাথে বসেছিল। তখনই পার্নিয়া এসে সানার সাথে মারামারি শুরু করে বলে, তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে কি করছো? ভিডিও পজ করে সানা বলে, এরা দুইজনই নিজেদের মিলিয়ন ফলোয়ার্সদের জন্য ফেমাস। পার্নিয়ার মনে হয়েছিল সানায়া তার বয়ফ্রেন্ডের সাথে ফ্লার্ট করছে। ওরা দুইজনই ছিল মাতাল। কেস এই জন্য হয়েছে কারণ পার্নিয়া যখন নিজের গাড়িতে ঘুমিয়েছিল তখন সানায়া বারবার নিজের গাড়ি দিয়ে পার্নিয়ার গাড়িকে ধাক্কা মারে। এরপর 2 কিলোমিটার দূরে একটা ইলেকট্রিক পোলের
দলের সাথে গিয়ে তার গাড়ি ধাক্কা খায়, যেখানে পুলিশ তার নামে ড্রিঙ্কস অ্যান্ড ড্রাইভের কেস ফাইল করে। মালিনী নয়নিকাকে জিজ্ঞেস করে এই ব্যাপারে সানায়ের বক্তব্য কি। নয়নিকা বলে ওর এসব কিছুই মনে নেই। বিশাল বলে তবে সানায়া কিন্তু তখন পার্নিয়াকে মারতে চেয়েছিল। নয়নিকা বলে ইনফ্লুয়েন্সাররা কন্ট্রোভার্সির উপর নির্ভর করেই ফেমাস হয়, এসব দেখতে গেলে অনেকেই আছে যার কাছে পার্নিয়াকে মারার কারণ আছে। বিশাল বলে এমন আরো ঘটনা খুঁজে বের করতে পারলেই কাজটা হয়ে যাবে। মালিনী বলে তাহলে সেভাবেই আমাদের কাজে এগোতে হবে। এদিকে রাবিয়া দেখে সোশ্যাল মিডিয়ার শোরগোল শুরু হয়ে গেছে যে সানায়া বেল পাবে কিনা। ঠিক তখনই সানায়াকে নিয়ে নয়নিকা সেখানে আসে। রাবিয়া তার বোনকে দেখে কান্না করতে করতে জড়িয়ে ধরে। সানায়া বলে আমি ঠিক আছি, নয়নিকা আমাকে বাঁচিয়ে নিয়েছে। রাবিয়া চলে গেলে সানায়া নয়নিকাকে বলে ওকে কিছু বলো না, ও একটু সেন্সিটিভ তো। নয়নিকা বলে আমারও ছোট ভাই আছে, তাই আমিও বুঝি। রাতে বিশাল চন্দার সাথে হাসতে হাসতে অফিস থেকে বের হয়। এটা দেখে নয়নিকার বেশ মন খারাপ হয়ে যায়। সানা নয়নিকাকে জিজ্ঞেস করে তুমি সেদিন রাতের পর থেকে বিশালকে আর কল করনি কেন। নয়নিকা সেদিন রাতের কথা মনে করে বলে কিছু মানুষ একই রাস্তায় হাঁটলেও তাদের ভবিষ্যৎ কখনোই এক হয় না, আর এমনিতেও ও এখন ভালোই আছে। তাদের কথার মাঝে সুনীল সেখানে এসে বলে আমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে, হয়তো তোমাদের কাজে লাগবে। সেদিন রাতে পার্নিয়ার সাথে আরো একজনের ঝগড়া লেগেছিল। নয়নিকা ভিডিও দেখে বলে আমাকে এটা ফরওয়ার্ড করে দাও, বাকিটা সানা সামনে নিবে। আজ পার্নিয়ার কেসের প্রথম হিয়ারিং। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে অনেক কানাঘুষা চলছে। কোর্টের মধ্যে এত চিল্লাপাল্লা দেখে বিচারক বিরক্ত হয়ে সবাইকে থামিয়ে দেয়। বিয়ের মধ্যে বসে এতক্ষণ যারা সানায়ের ছবি তুলছিল তাদেরকেও অ্যারেস্ট করতে বলে। কোর্টের কাজ শুরু হতেই ধীরাজ পার্নিয়াকে জিজ্ঞেস করে সেদিন সানায়ের সাথে ঝগড়া হওয়ার পর আপনি কি করেছিলেন। পার্নিয়া বলে আমার মন অনেক খারাপ ছিল, তাই আমি গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমি ড্রিঙ্কস করে গাড়ি চালাতে পারি না। ধীরাজ জিজ্ঞেস করে এরপর কি হয়েছিল। পার্নিয়া বলে ও আমার গাড়িকে 3 বার ধাক্কা মারে, আমি ভীষণ বাজেভাবে ব্যথা পাই। এরপর দেখি সে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। এবার বিশাল দাঁড়িয়ে জিজ্ঞেস করে আপনি সেদিন পার্টিতে কতখানি ড্রিঙ্কস করেছিলেন। আর মিথ্যা বলে লাভ নেই, আমাদের কাছে আই উইটনেস আছে। ধীরাজ ইশারা করতেই পার্নিয়া বলে 3টা বিয়ার খেয়েছি। বিশাল জিজ্ঞেস করে সেদিন পার্টিতে আমার ক্লায়েন্ট ছাড়া আপনার আর কারোর সাথে ঝগড়া হয়েছিল। পার্নিয়া সেটা অস্বীকার করলে বিশাল একটা ভিডিও প্লে করতে দেয়, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে পার্নিয়া তার বয়ফ্রেন্ডকে থাপ্পড় মারছে। বিশাল বলে আমি শুধু এটাই প্রমাণ করতে চাচ্ছি যে সেদিন রাতে শুধু আমার ক্লায়েন্ট নয়, বরং পার্নিয়ার আরো অনেকের সাথে ঝামেলা হয়েছিল, তাই তাদের সবার কাছেই পার্নিয়াকে মারার মোটিভ আছে। ধীরাজ বলে কিন্তু ধাক্কা তো সানায়ার ব্ল্যাক এসইউভি মেরেছে। বিশাল বলে সেটা অন্য কারোর গাড়িও হতে পারে। নয়নিকা এবার একটা কালো গাড়ির ছবি দেখালে সাথে সাথেই পার্নিয়া বলে এটাই সানায়ার গাড়ি, যেটা দিয়ে সে আমাকে ধাক্কা মেরেছে। নয়নিকা হেসে বলে পার্নিয়া মিথ্যা বলছে, এটা আসলে ওর বয়ফ্রেন্ড সাহিলের গাড়ি, সেও সানায়ার মতো একই মডেলের গাড়ি চালায়। পার্নিয়া কোনো যুক্তি দেখাতে না পেরে বলে আমি শিওর ওই সানায়াই আমাকে ধাক্কা মেরেছে। নয়নিকা বলে এমনও তো হতে পারে নেশার পর আপনার কাছে সব গাড়ি একই মনে হচ্ছিল। ধীরাজ এবার কোনো কথাই বলতে পারে না। কোর্টের হিয়ারিং আবারও সামনের সপ্তাহে চলে যায়। রাজীব তার পার্টির লোকদেরকে নিয়ে বিচের ধারের ময়লা পরিষ্কার করছে। টিভিতে নারায়ণী এই নিউজ দেখে রাগে ফুঁসছে। এদিকে নয়নিকার ভাই সুমন আনায়রা, অনন্যা আর দাদিকে নিয়ে কাজ করছে। আনায়রা পানির বোতল আনতে বললে সুমন নিজেই পানির বোতল কিনতে চলে যায়। তখনই কয়েকজন এসে সুমনকে ঘিরে ধরে বলে এখানেও বাইরের লোক এসে পড়েছে, যাও জলদি বের হও। বলেই তারা সুমনকে মারতে থাকে। নয়নিকা এসে সুমনকে বাঁচিয়ে নেয়। এরপর মিডিয়ার সামনে গলা উঁচু করে বলে আমরা কিভাবে এখানকার বাইরের লোক হই। আমার দাদা বিপিনের হাত ধরেই মুম্বাই সেন্ট্রাল স্টেশন বানানো হয়েছে। আমাদের পরিবার এখানে 200 বছর ধরে আছে, আর আমাদেরকেই বাইরের লোক বলা হচ্ছে। নয়নিকার নারায়ণীকে মুখের উপর দেওয়া এমন জবাবে মুহূর্তের মধ্যেই সারা দেশের খবরের চ্যানেলগুলোর হেডলাইন হয়ে যায়। এটা দেখে নারায়ণী বলে রাজনীতি একটা রোগের মতো, যেটা বাসার একজনের হলে ধীরে ধীরে পরিবারের সবার মধ্যে ছড়িয়ে পড়ে। তবে নয়নিকা জানে না যে জনতা কড়া কথায় নয়, বরং চোখের পানিতেই বিশ্বাস করে। অফিসে মালিনী পরমকে বলে দেশপান্ডে আমাদের 15 বছরের ক্লায়েন্ট, আমরা চাইলেও জাসওয়ালের সাথে কাজ করতে পারবো না। বিশাল বলে আমরা এই সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তে নিয়েছি। পরম মালিনী আর বিশালের হাতে দেশপান্ডে আর জাসওয়ালের গত 5 বছরের বিল দেখায়। মালিনী রেগে তার ক্যাবিনে চলে আসে। বিশাল তার পিছু পিছু সেখানে এসে বলে এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যে দেশপান্ডে থেকে আমাদের জাসওয়ালের থেকেই লাভটা বেশি হবে। মালিনী বলে তবুও এটা একটা বিশ্বাসঘাতকতা। বিশাল বলে আমরা যা করছি সেটা ফার্মের লাভের জন্যই করব, তাই না। মালিনী মাথা নাড়িয়ে বলে তুমি আজকে আমার বিশ্বাস ভেঙেছো। বিশাল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। 1 সপ্তাহ পর আজ আবারও সানায়ার কেসের হিয়ারিং। ধীরাজ কোর্টকে বলে আজ গোয়া পুলিশ পার্নিয়ার বয়ফ্রেন্ড সাহিলকে তার গাড়ি সহ অ্যারেস্ট করেছে। ফরেন
ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওই গাড়ি দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এটা দিয়ে পরিষ্কার প্রমাণ করা যায় যে সানায়ার গাড়ি পার্নিয়ার গাড়িকে ধাক্কা মেরেছে। বিশাল প্রমাণ জড়ো করার সময় চাইলে কোর্ট সেই আবেদন নামঞ্জুর করে দেয়। ধীরাজ বলে, আমি সানায়ার বেল বাতিল করার আবেদন জানাচ্ছি। নয়নিকা অবজেকশন বলতেই বিচারক বলে, আমি বারবার মানা করার পরও আপনার ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়াতে এসব নিয়ে পোস্ট করেছে। সানায়া সরি বললে বিচারক রেগে বলে, এখন এর শাস্তি তুমিই ভোগ করবে, ওকে এখনই অ্যারেস্ট করা হোক। সাথে সাথেই মহিলা কনস্টেবল এসে সানায়াকে সেখান থেকে নিয়ে যায়। ধীরাজ শয়তানি এক হাসি দিয়ে নয়নিকার দিকে তাকায়। রাতে নয়নিকা বাড়ি ফিরতেই দেখে অনন্যা এখনো জেগে আছে। অনন্যা জিজ্ঞেস করে, তুমি কি কেসটা হেরে গেছো? সানায়ার কত বছরের জেল হবে? নয়নিকা বলে, সর্বোচ্চ 14 বছর। অনন্যা বলে, আসলে সেদিন রাতে ওই পার্টিতে আমিও গিয়েছিলাম, আমি নিজের চোখে ওই অ্যাক্সিডেন্টটা হতে দেখেছি। তবে সেদিন গাড়ি সানায়া নয়, বরং তার বোন রাবিয়া চালাচ্ছিল। এটা শুনে নয়নিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পুরো ঘটনা শুনে রাজীব অনন্যাকে জিজ্ঞেস করে, তুমি এই কথা আর কাউকে বলেছো? অনন্যা না বলতেই রাজীব বলে, খবরদার, তুমি এসব আর কাউকে বলবে না। অনন্যা বলে, কিন্তু সানায়ার তো কোনো দোষ নেই, আর আমি ছাড়া তার কোনো সাক্ষীও নেই। নয়নিকা বলে, কোর্ট, পুলিশ সবাই তোমাকে এমন ভাবে প্রশ্ন করা শুরু করবে যে তুমি আর উত্তর দিতে পারবে না। অনন্যা রেগে বলে, মা, তুমি নিজের ক্লায়েন্টের সাথে এমন অন্যায় কিভাবে করতে পারো? অবশ্য তোমাদের তো মিথ্যা বলার অভ্যাস হয়ে গেছে। নয়নিকা বলে, তুমি যা ভাবার ভেবে নাও, কিন্তু আমরা তোমার ভালোর জন্য একটা নয় বরং 100টা মিথ্যা বলতে রাজি। অনন্যা রেগে তার রুমে আসলে আনায়াকে কাঁদতে দেখে তাকে জড়িয়ে ধরে। এদিকে নয়নিকাকে কাঁদতে দেখে রাজীব বলে, আমরা যা করছি ওদের ভালোর জন্যই করছি। নয়নিকা বলে, আমি বিশালের সাথে দেখা করতে যাচ্ছি বলেই সে বেরিয়ে পড়ে। এদিকে বিশালও নয়নিকার কল পেতেই মাঝরাতে ফার্মে চলে আসে। নয়নিকা বিশালকে পুরো ঘটনা বললে বিশাল বলে, সায়নিকাকে যখন অ্যারেস্ট করা হয় তখন সে প্যাসেঞ্জার সিটে বসেছিল, এটা নিয়ে আমরা কোর্টে কথা বলতে পারি। নয়নিকা বলে, ধীরাজ উল্টো বলবে হয়তো সে পালানোর চেষ্টা করছিল, তাই প্যাসেঞ্জার সিটে বসেই অজ্ঞান হয়ে গেছে। বিশাল বলে, এটাও ঠিক। নয়নিকা বলে, আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত। বিশাল বলে, চিন্তা করো না, অনন্যাকে কোর্টে যেতে হবে না, আর না সানায়া কোনো শাস্তি পাবে। মাঝে মাঝে সত্যের জন্য আইনকে ভাঙতে হয় বলেই বিশাল সানাকে কল করে বলে, আমার কিছু কল রেকর্ড লাগবে। পরের দিন সকালে নয়নিকা সানায়ার সাথে জেলে দেখা করতে এসে পুরো ঘটনা বলে। সানায়া অবাক হয়ে বলে, তুমি এতটা শিওর হচ্ছ কিভাবে? নয়নিকা বলে, ফোন রেকর্ডে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টের সময় ড্রাইভিং সিটে রাবেয়া বসা ছিল, এমনকি মাকে সে 2 বার কলও করেছে। মিসেস কুরেশি কলটা রিসিভ না করলে সে তোমাকে গাড়িতে ফেলেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর পুলিশ সেখানে এসে তোমাকে অ্যারেস্ট করে। তোমার মা আগে থেকেই সব জানতো। সানায়া এবার কাঁদতে কাঁদতে বলে, আমি তো নিজের বাড়িতেই আমার প্রাপ্য ভালোবাসাটা পেলাম না। রাবিয়াকে বাঁচাতে মা আমাকে এখানেই ছেড়ে চলে গেল। নয়নিকা বলে, আমরা সবকিছু পাবলিক প্রসিকিউটরকে জানালে হয়তো রাবিয়ার 10 বছরের জেল হবে। সানায়া বলে, রাবিয়া এখানে থাকতে পারবে না, তুমি প্লিজ কাউকে কিছুই বলবে না। বড় ভাই বোনরা সবসময় ছোটদেরকে প্রোটেক্ট করে বলেই সানায়া চলে যায়। নয়নিকা ফার্মে আসতে দেখে বিশাল আর রাবিয়া বসে কথা বলছে। রাবিয়া সেদিন রাতে সব ঘটনা বলতে থাকে। সেদিন রাবিয়া যখন পার্টিতে গিয়েছিল তখন সানায়া ড্রিঙ্কস করে প্রায় বেহুশ হয়ে পড়েছিল। রাবিয়া যখন তাকে নিয়ে যাচ্ছিল তখন নেশার ঘরে সানায়া শুধু পার্নিয়াকে গালি দিচ্ছিল, কারণ তাদের পার্টিতে ঝগড়া হয়েছিল। রাবিয়া গাড়ি স্টার্ট দিতে দেখে সামনে পার্নিয়ার গাড়ি পার্ক করা। রাবিয়া জানতো যে পার্নিয়া সানায়াকে নিয়ে হিংসা করে, তাই সে প্রচন্ড রাগে গাড়িতে জোরে জোরে 3 বার ধাক্কা মারে। তবে সে জানতো না যে গাড়ির ভেতরে পার্নিয়া আছে। রাবিয়া শুধু গাড়িটাকে ভাঙতে চেয়েছিল, তাই সে নিজের ভুল স্বীকার করে আর এটাও বলে যে সানায়ার বদলে তার শাস্তি পাওয়া উচিত। নয়নিকা বলে, সানায়া বলেছে সে তোমার বদলে জেলে যেতে চায়। রাবিয়া বলে, যদি কোর্টে দিদির কিছু হয় তাহলে আমি কনফেস করে নিব যে অ্যাক্সিডেন্টটা আমার হাতেই হয়েছিল বলেই রাবিয়া সেখান থেকে চলে যায়। বিশাল বলে, যদি সানায়াকে বাঁচাতে চাই তাহলে রাবিয়াকে জেলে যেতে হবে, যাই করি না কেন কেস আমরাই হারবো। নয়নিকা বলে, পার্নিয়া শুধু সানায়ার ক্ষতির মধ্যে দিয়েই নিজের লাভ খোঁজার চেষ্টা করছে, তাহলে সে যা চায় তাকে তাই দিতে হবে। পরের হিয়ারিং এ পার্নিয়া বলে, আমি এই কেস উঠিয়ে নিতে চাই, আমি জানি সানায়া আমার গাড়িতে ধাক্কা মারিনি। নয়নিকা বলে, তুমি তো বলেছিলে সানায়া তোমার গাড়ি ধাক্কা দিয়েছে। পার্নিয়া বলে, আমি সেদিন মাতাল ছিলাম, তাই ভেবেছিলাম সানায়া হয়তো আমাকে ধাক্কা মেরেছে, আর এখন যখন আমি সেটা বুঝতে পারছি আমি এই কেসটা উঠিয়ে দিতে চাচ্ছি। ধীরাজ অবাক হয়ে বলে, পার্নিয়া মিথ্যা বলছে। বিচারক বিরক্ত হয়ে তাকালে ধীরাজ অবাক হয়ে বিশালকে জিজ্ঞেস করে, তোমরা পার্নিয়ার সাথে কি করেছো? ধীরাজ
পার্নিয়াকে জিজ্ঞেস করে, তোমাকে কেউ কেস তুলে নেওয়ার জন্য জোরজবস্তি করেছে? পার্নিয়ার মনে পড়ে নয়নিকা তাকে কফি শপে ডেকে বলেছিল যদি সে এই কেসটা উঠিয়ে নেয় তাহলে সানায়া আগামী 5 বছর সোশ্যাল মিডিয়াতেই থাকবে না। পার্নিয়া বলে, কিন্তু সে তো এমনিতেও জেলে যাবে। নয়নিকা বলে, আমরা ওর উকিল, আর চাইলেই ওকে খুব তাড়াতাড়ি বেল দিয়ে ছাড়িয়ে আনতে পারবো। এভাবে 5 থেকে 6 বছর চলতেই থাকবে। যতদিন সানায়া সোশ্যাল মিডিয়াতে আছে ততদিন তুমি নম্বর 1 হতে পারবে না, আর যদি তুমি কেসটা উঠিয়ে নাও তাহলে ওর সব ফলোয়ার হয়ে যাবে তোমার। এসব ভাবতেই পার্নিয়া কোর্টকে বলে, আমাকে কেউ জোর করেনি, আমি নিজের ইচ্ছায় কেসটা ফিরিয়ে নিচ্ছি। বিচারক বিরক্ত হয়ে বলে, আপনি কোনো অ্যাপ্লিকেশন দেননি আর এখন বলছেন কেস তুলে নেবেন, এমনকি আপনার উকিলও এসব জানে না। নয়নিকা বলে, আমরা চাইলে এখনই পার্নিয়ার স্টেটমেন্ট রেকর্ড করতে পারি আর অ্যাপ্লিকেশনও সাবমিট করতে পারি। বিচারক রেগে চিৎকার করে পার্নিয়াকে বলে, আপনি এখনই একটা অ্যাপ্লিকেশন লিখবেন। বলেই প্রচন্ড রেগে কেস খারিজ করে দেয়। কিন্তু কোর্টের সময় নষ্ট করার জন্য পার্নিয়াকে 50,000 টাকা জরিমানা দিতে হবে। সানায়া খুশিতে নয়নিকাকে জড়িয়ে ধরে। অফিসে পরম নয়নিকাকে একটা রিপোর্ট দিয়ে বলে, তুমি খুবই বুদ্ধিমতী, কিন্তু তোমার কেসের আর্নিং অনেক কম। আসলে তুমি খুব ইমোশনাল হয়ে যাও। এই সানায়া 5 বছরের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে, মানে আমাদেরই লস। তাই জেতা বা হারার থেকে বড় ব্যাপার হলো প্রফিট আর লস। কেতান সোজা মালিনীর ক্যাবিনে এসে বলে, আমি খবর পেয়েছি যে পরম আর বিশাল মিলে তোমাকে এই ফার্ম থেকে বের করে দেওয়ার প্ল্যান করছে। মালিনী বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। নয়নিকা নিজের ডেস্কে বসে কাজ করছে, তখনই সুনীল ক্যাবিনে এসে আঁচল নাম করে সানার খোঁজ করলে নয়নিকা বলে, আমি জানি না সে কোথায়। সুনীল ধন্যবাদ দিয়ে চলে গেলে নয়নিকার কিছু একটা সন্দেহ হয়। এদিকে রাতে বিশাল আর পরম মিলে ক্রিকেট দেখতে দেখতে মজা করছে। এটা দেখে মালিনী সানাকে বলে, তোমার আমার হয়ে একটা কাজ করতে হবে। এই বিশাল আর পরমের মধ্যে কি চলছে সেই খবর আমাকে এনে দিবে। অন্যদিকে নয়নিকা একা একাই দাঁড়িয়ে আছে দেখে বিশাল নয়নিকার কাছে এসে জিজ্ঞেস করে, আজ পরমের সাথে মিটিংটা কেমন হলো? নয়নিকা বলে, সে ভাবছে আমি হার্ড ওয়ার্কিং নই, আমি নাকি অনেক বেশি ইমোশনাল। বিশাল বলে, এই জন্যই তুমি স্পেশাল, না হলে মালিনী তোমাকে যোশীর কেস দিত না। কেসটা বড়, কিন্তু এটাই সবার মুখ বন্ধ করে দেওয়ার মুখ্যম সুযোগ। বাড়ি এসে নয়নিকা যোশীর কেস ফাইল নিয়ে বসে। তখন আনায়রা একটা বাচ্চা ছেলের ছবি হাতে নিয়ে জিজ্ঞেস করে, ও কি মারা গেছে? নয়নিকা তার কোনো উত্তর দিতেই পারে না। পরের দিন সকালে কোর্টে নয়নিকা ধীরাজের জন্য অপেক্ষা করছে। ধীরাজ আসতে নয়নিকা বলে, ভুলে যেও না এবার কিন্তু আমরা একই সাইড থেকে কেস লড়বো। ধীরাজ বলে, তুমি তো পাবলিক প্রসিকিউটর ছাড়া কেস লড়তেও পারবে না। ঠিক তখনই মালিনী নয়নিকাকে কল করে বলে, একটা প্রবলেম হয়ে গেছে, টেট্রন বিল্ডার্স নিজেদের লয়ার চেঞ্জ করেছে। নয়নিকা অবাক হয়ে বলে, কিন্তু আমি তো আগের লয়ারদের উপর বেস করেই সব আর্গুমেন্ট রেডি করেছিলাম। মালিনী বলে, ওরা কোনো ইয়াং লয়ারদের আনবে যারা টেকনিক্যাল জিনিস নিয়ে বেশি ফোকাস করবে। তোমাকে মিসেস যোশীর পক্ষে ইমোশনাল পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। কল রেখে নয়নিকা দ্রুত ফাইল ঘাটতে থাকে। বিশাল আর পরমকে ফলো করতে করতে সানা একটা কফি শপে আসে। সানা দেখে তারা দুজন একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছে। সানা দ্রুত ছবি তুলে মালিনীকে পাঠিয়ে বলে, বিশাল আর পরম তোমাকে ছাড়াই ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছে। এটা দেখে মালিনী আরো বেশি চিন্তায় পড়ে যায়। নয়নিকা ধীরে ধীরে কোর্টরুমের দিকে এগোচ্ছে। পেছন থেকে বয়স্ক উকিল নাভরোজ এসে নয়নিকাকে ডেকে বলে, আমার ওয়ালেটটা পড়ে গেছে, তার মধ্যে আমার কোর্টের আইডি কার্ড আর আধার কার্ডও আছে, আমাকে একটু খুঁজে দিবে? নয়নিকা দেখে তার কাছে একটুও সময় নেই, তবুও সে খুঁজতে থাকে। এদিকে সুযোগ বুঝে নাভরোজ কোর্টরুমে চলে আসে। বিচারক নয়নিকার আসতে দেরি হচ্ছে দেখে বিরক্ত হয়ে ধীরাজকে জিজ্ঞেস করে, আপনার কো কাউন্সিল কোথায়? ধীরাজ বলে, সে হয়তো চলে এসেছে। এদিকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও কোনো কিছু না পেয়ে নয়নিকা যখন কোর্টরুমে আসে তখন নাভরোজকে শয়তানের মতো হাসতে দেখে হতবাক হয়ে তাকায়। বিচারককে সরি বলে সে তার জায়গায় এসে আর চোখে নাভরোজের হাতে থাকা ওয়ালেট আর আধার কার্ড দেখতে থাকে। নয়নিকা কোনো মতে নিজেকে সামলে নেয়। স্ক্রিনে থাকা বরুণের ছবি দেখিয়ে নয়নিকা বলে, 21শে মে 2018 সালে বরুণ তার শেষ জন্মদিন পালন করেছিল। টেট্রন বিল্ডার্স এর লোভের কারণে নিজের ঘরেই বরুণকে প্রাণ দিতে হয়। বরুণের মা বলে, ছোটবেলা থেকেই বরুণের ডাস্ট অ্যালার্জি ছিল। যখন আমরা নতুন ফ্ল্যাটে উঠি তার অবস্থা আরো খারাপ হতে থাকে। ডক্টর জানায় তার শ্বাসকষ্টের সমস্যা আরো বেড়ে গেছে। 25 জানুয়ারি তার সিরিয়াস অ্যাজমা অ্যাটাক হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে 4 থেকে 5 দিন পরেই সে মারা যায়। বলেই বরুণের মা কান্না করতে শুরু করে। নয়নিকা বলে, ফরেন্সিক রিপোর্ট থেকে
জানা গেছে বরুণের ফুসফুসে আইসোবিউটানল গ্যাস পাওয়া গেছে। এই বিষাক্ত গ্যাস ময়লার স্তূপে পাওয়া যায়। নাভরোজ বারবার নিজের সুটকেস খোলার শব্দ করে নয়নিকার মনোযোগ নষ্ট করার চেষ্টা করছে। বিচারক বিরক্ত হয়ে নাভরোজকে তার কি সমস্যা জিজ্ঞেস করতেই সে মিথ্যা ওষুধ খোঁজার ভান করতে থাকে। নয়নিকা আবারও বলতে শুরু করে, তদন্ত করে জানতে পেরেছি টেট্রোনেমি কোম্পানি মিস্টার এবং মিসেস যোশীর জন্য যে বাড়িটা বানিয়েছিল সেটা বসত বাড়ি বানানোর উপযোগী নয়। এখানে একটা ময়লার ভান্ডার ছিল যেখান থেকে আইসোবিউটানলের মতো টক্সিক গ্যাস তৈরি হয়। নাভরোজ অবজেকশন দিয়ে বলে, পরিবেশ রক্ষাকারী বোর্ড গত বছর সার্টিফিকেট দিয়েছে যে এই জায়গাটা সুরক্ষিত হওয়ার জন্য 5 বছরই যথেষ্ট। আমার ক্লায়েন্ট 5 বছর পরেই কনস্ট্রাকশনের কাজ শুরু করেছে। সেই রিপোর্ট আমরা কোর্টে সাবমিট করেছি। নয়নিকা বলে, বরুণের জীবন চলে গেলেও তার মতো আরো 40টা কেস আছে যেখানে ওই অ্যাপার্টমেন্টে থাকা বাচ্চারা এখনো কোনো না কোনো শারীরিক অসুস্থতায় ভুগছে। আজ সেই সব পরিবারের মানুষ কোর্টে হাজির হয়েছে। নাভরোজ তখন কাশির ভান করে বলে, মুম্বাইয়ের মতো এমন দূষণের শহরে চলতে গেলে ডাস্ট অ্যালার্জি থাকবেই, এ আর নতুন কি। এবার সে বরুণের মাকে জিজ্ঞেস করে, বরুণের যখন 10 বছর বয়স ছিল তখন আপনার স্বামীর অ্যালকোহলের নেশা ছিল তাই না? নেশা করে আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করত। বরুণের মা বলে, হ্যাঁ, কিন্তু এখন সে আর নেশা করে না। নাভরোজ বলে, যেদিন রাতে বরুণের অ্যাজমা অ্যাটাক হয় সেদিন আপনাদের মধ্যে ঝগড়া হয় আর মিস্টার যোশী রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। বরুণের মা হ্যাঁ বললে নভরোজ বলে, অ্যাজমা অ্যাটাকের পর আপনি বরুণকে নিয়ে 2টার দিকে হাসপাতালে গেছেন কারণ আপনি ট্যাক্সি পাননি, আপনার স্বামী কল রিসিভ করেনি। তাহলে আপনি ওকে হাসপাতালে কিভাবে নিয়ে গেলেন? বরুণের মা বলে, আমাদের এক প্রতিবেশী সাহায্য করেছিল। নভরোজ শয়তানি এক হাসি দিয়ে বিচারককে বলে, বরুণের মৃত্যু কোনো বিষাক্ত গ্যাস বা টেট্রোনাম বিল্ডার্সের কারণে হয়নি, বরং তার বাবা আর মায়ের খামখেয়ালির কারণে হয়েছে। আমার কাছে সাক্ষী হিসাবে পালমোনারি স্পেশালিস্ট ডক্টর মনু আছে, যার মতে এইসব কেসে 2 ঘন্টার বেশি দেরি হওয়া মানে কারো জান যাওয়ার সমান দেরি হওয়া। ধীরাজ দাঁড়িয়ে বলে, আমাদের এই উইটনেসের ব্যাপারে আগে থেকে জানানো হয়নি। নভরোজ এবার মাসুম সাজার ভান করে বলে, এটা আমার ভুল, তার জন্য আমি সরি। বিচারক বলে, প্রমাণ জোগাড় করার জন্য আপনাদের কাছে 2 সপ্তাহ সময় দেওয়া হলো। কেসকে এভাবে উল্টো দিকে ঘুরতে দেখে নয়নিকা বেশ চিন্তায় পড়ে যায়। রাতে নয়নিকা স্টাডি রুমে কেস ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে। রাজীব সেখানে আসলে নয়নিকা বলে, আজ আমার একটা কেসের হিয়ারিং ছিল। যেই রাতে আমার ক্লায়েন্টের ছেলে মারা যায় সেদিন তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। তারা সেদিন ঝগড়া না করলে বাচ্চা ছেলেটা কি বেঁচে যেত? আমরা যতই নিজেদের সমস্যা লুকানোর চেষ্টা করি না কেন, বাচ্চাদের উপরে এর প্রভাব পড়বেই। আনায়রা এংজাইটি, অনন্যার রাগ, সবই আমাদের দোষ। রাজীব বলে, তবে ওদেরকে আমাদের মতো করে আর কেউ ভালোবাসবে না। নয়নিকা হেসে দিতেই রাজীব রিপোর্টে এক্সপার্ট মনু শর্মার নাম দেখে বলে, এ আজকাল আবার নিজেকে এক্সপার্ট দাবি করছে নাকি? ওর ব্যাকগ্রাউন্ড চেক করলেই তুমি মজার সব তথ্য পাবে। বলেই রাজীব সেখান থেকে চলে যায়। সানা মনু শর্মার ব্যাপারে সব ইনফরমেশন বের করে অফিসে এসে গাড়ি পার্ক করতে গেলেই সানি এসে তার জায়গা দখল করে সানার গাড়ির কাছে এসে বলে, সরি, আপনার জায়গা নিয়ে নিলাম। সানা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নয়নিকা মনু শর্মার ফাইল দেখে অবাক হয়ে সানাকে বলে, এই লোক দেখি পুরোই এক ধোকাবাজ। কিন্তু সানা অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। সানা বলে, এই তদন্তে গিয়ে মনে হলো কেউ যেন আমাকে ফলো করছে। নয়নিকা বলে, সে কি সুনীল হতে পারে? সেদিন অফিসে এসে তোমাকে খুঁজতে খুঁজতে আঁচল নামে ডাকছিল, যেন সে আমার থেকে কোনো অবাক হওয়ার রিয়াকশন আশা করছে। সানা তার রাগ সামলে বিষয়টা এড়িয়ে বলে, চলো আমরা কেসে ফোকাস করি। তবে সে কেমন ভাবে যেন নয়নিকা দিকে তাকিয়ে থাকে। কাজ শেষ করেই গাড়ির ব্যাগডালা থেকে মোটা লাঠি বের করে সুনীলের গাড়ির কাঁচ বাড়ি দিয়ে ভেঙে ফেলে। এরপর দ্রুত গাড়ির ভেতরে থাকা ফাইলের সব ছবি তুলে নেয়। মালিনী আর কেতানকে কিছু একটা নিয়ে আলোচনা করতে দেখে পরম বিশালকে জিজ্ঞেস করে, ওরা কি নিয়ে ফিসফিস করছে জানো? বিশাল বলে, হয়তো কোনো ডিভোর্স কেস নিয়ে কথা বলছে। পরম বলে, তোমার কি কখনো মালিনীকে এখান থেকে বের করে দেওয়ার ইচ্ছা হয়নি? বিশাল অবাক হয়ে বলে, আমি এমনটা কেন ভাবতে যাব? এদিকে মালিনী কেতানকে একটা লিস্ট দেখিয়ে বলে, এগুলো আমার ক্লায়েন্ট আর তাদের সাথে হওয়া বিজনেসের লিস্ট, যেটা সানা সুনীলের গাড়ি থেকে পেয়েছে। অপরদিকে পরম বিশালকে বলে, মালিনীর কাছে 20 বছরের পুরনো ক্লায়েন্ট আছে যাদের থেকে বিল বানালেই সে টাকা পেয়ে যায়। অন্যদিকে কেতান মালিনীকে বলে, এসব পরমের কারসাজি। পরম বিশালকে বলে, আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, আমার তোমার মতো লোকের দরকার। এদিকে মালিনী কেতানকে বলে, আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না, আমাদের নিজেদের ক্লায়েন্ট বেস বানানো উচিত। কেতান বলে, যা করবে তাড়াতাড়ি করো। রাতে মালিনী নয়নিকাকে আলাদা করে ডেকে বলে, আমি তোমাকে কিছু গোপন কথা বলতে চাই।
যেটা তুমি কাউকে বলতে পারবে না, আর বিশালকে তো একদমই না। নয়নিকা একটু সন্দেহ চোখে তাকালে মালিনী বলে, আমি আর কেতান নিজেদের আলাদা ফার্ম শুরু করতে যাচ্ছি, তুমি বিশালকে ছেড়ে আমাদের ফার্মে জয়েন করবে? নয়নিকার এবার বিশালের করা প্রতিটা সাহায্যের কথা মনে পড়ে যায়। মালিনী বলে, তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে এটা মাথায় রেখো যে এমন সুযোগ কিন্তু বারবার আসে না। নারায়ণীকে ট্রল করার জন্য এক অনলাইন সাংবাদিক বলে, নারায়ণী জনতার টাকা মেরে নিজেকে সুন্দর বানাতে 30 লাখ টাকা দিয়ে প্লাস্টিক সার্জারি করিয়েছে। এই ভিডিও নিয়ে বাকিরা আবার নারায়ণীকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। আনায়রাও এই ভিডিও দেখছে দেখে নয়নিকা সে টিভি বন্ধ করে দিয়ে বলে, একটা মেয়েকে নিয়ে এমন কথা কখনোই মেনে নেওয়া যায় না। আনায়রা বলে, আমার স্কুলের সবাই বলছে এসবের পেছনে নাকি বাবার হাত আছে। আমার তো লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। দাদি বলে, কিসের লজ্জা? তোমার তো আরো উল্টা উত্তর দেওয়া উচিত ছিল যে এসব আমার বাবা কখনোই করতে পারে না। এইটুকু বিশ্বাস কি তোমার বাবার উপরে নেই? আনায়রা সরি বললে নয়নিকা বলে, কোনো দরকার নেই। সত্য বলতে গেলে এসবের লাভ তো রাজীবের ক্যাম্পেনিং এরই হবে। দাদি বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, সে এসব কখনোই করতে পারে না। নারায়ণীর ভিডিও দেখে ঘোষ বলে, দেশের মানুষ না খেয়ে মরছে আর এই ম্যাডাম 30 লাখ টাকার প্লাস্টিক সার্জারি করে এসেছে। রাজীব জিজ্ঞেস করে, এই ফালতু ভিডিও কে বানিয়েছে? দাস বলে, পার্টির আইটি সেল চিফের বুদ্ধি। যাই হোক না কেন, লাভ তো আমাদেরই হবে। রাজীব বলে, এটা একটা বোকামি ছাড়া কিছুই না। নারায়ণী অবশ্যই এর কড়া জবাব দিবে। নারায়ণী পার্টি অফিসের সামনে আসতেই জনগণের রাগ দেখে সে প্রচুর ঘাবড়ে যায়। গাড়ি থেকে নামতেই মিডিয়ার জনগণ সব হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা হয়ে যায়। সবাই 30 লাখ টাকা কোথায় গেল তার জবাব চায়। নারায়ণী রেগে বলে, আপনাদের লজ্জা করে না? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানেন না? ধৈর্য ধরুন, এর উত্তর পেয়ে যাবেন। ইয়াশ নামের এক সাসপেক্ট ধীরাজকে বলে, ডিলারের সাথে আমাদের মঙ্গল বস্তিতে দেখা হয়, ডিলারকে টাকা দিয়ে আমরা চলে আসি, পরে চেকপোস্টের পুলিশ আমাদেরকে ধরে আনে। প্রিয়া ইয়াশের হাত ধরে ধীরাজকে বলে, ওর কোনো দোষ নেই, আমি ড্রাগ ট্রাই করতে চেয়েছিলাম তাই ইয়াশ, এই জন্যই সে আমাকে নিয়ে গিয়েছিল। ইয়াশ বলে, না, সব আমার দোষ। ধীরাজ বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, শুধু ডিলারকে শনাক্ত করো আর কন্ট্যাক্ট নম্বর দাও, বাস কাজ শেষ। ধীরাজ কয়েকজনের ছবি দেখালে ইয়াশ একজনকে শনাক্ত করে। তখনই নয়নিকা এসে বলে, কিচ্ছু বলা লাগবে না, আমি তোমার উকিল। ধীরাজ বলে, আপনি একটু বেশি দেরি করে ফেলেছেন, আসামিকে ধরে ফেলেছি। নয়নিকা বলে, দেখো 20 গ্রাম ড্রাগস পেয়েছো, তুমিও ভালো করে জানো কোর্টে কেস উঠলে প্রথমবার টেস্টের কথা বলে ছাড়িয়ে নিব, তাই বাড়াবাড়ি করো না। ধীরাজ বলে, হ্যাঁ তা তো অবশ্যই, ইয়াশকে নিয়ে যেতে হবে লকআপে, কারণ এটা মার্ডার কেস। ইয়াশ যেই ডিলারের কাছ থেকে ড্রাগস নিয়েছে তার নাম সাজিদ, মঙ্গল বস্তিতে তার লাশ পাওয়া গেছে, তাই দুইজনকে গ্রেফতার করা হলো বলে ইয়াশকে অন্য এক রুমে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ আগে মালিনী থানায় ইয়াশের বাবা কিপনানির সাথে ফোনে কথা বলতে বলতে আসে। হঠাৎ খেয়াল করে পরম এবং বিশালও সেখানে এসেছে। মালিনী কল কেটে অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন? তোমাদের কি মনে হয় আমি কেস সামলাতে পারবো না? পরম বলে, দেখো কিপলানি আমাদের ফার্মের খুবই গুরুত্বপূর্ণ এক ক্লায়েন্ট, তাই কোনো রিস্ক নেওয়া যাবে না, আমরা এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। নয়নিকা ধীরাজকে বোঝানোর চেষ্টা করে যে এরা দুজন নিরীহ কলেজ স্টুডেন্ট। তখনই বিশাল এসে জিজ্ঞেস করে, এবার আবারও আমাদেরকে ফাঁসানোর প্ল্যান করেছো? ধীরাজ বলে, ওরা যে ডিলারকে শনাক্ত করেছে তার লাশই পাওয়া গেছে, এই জন্য ওরা দুজন এখন প্রাইম সাসপেক্ট। আর প্রিয়ার ব্যাগে ড্রাগসের ব্যাগ পাওয়া গেছে। মালিনী জিজ্ঞেস করে, ব্যাগ সার্চ করার জন্য কি তোমার পারমিশন ছিল? ধীরাজ বলে, মালিনী তুমি সবসময় সঠিক প্রশ্নটাই করো, তাই তোমার সুবিধার্থে জানিয়ে দেই, ব্যাগ থেকে পাওয়া প্যাকেটে রক্ত পাওয়া গেছে, যেটা ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে। আমি শিওর ওটা সাজিদেরই রক্ত। যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে আমি দুজনের উপরেই মার্ডার চার্জশিট ফাইল করব, কিন্তু আজকে আমার মুড ভালো, তাই আপনাদেরকে একটা অফার দিচ্ছি। দুজনের মধ্যে কেউ একজন যদি রাজসাক্ষী হয়ে আর একজনের বিপক্ষে স্বীকারোক্তি দেয় তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে অনুরোধ করে তার জন্য আমি 6 মাসের জেল করাতে পারি, আর আরেকজনকে সারা জীবনের জন্য কারাদণ্ড। এখন কে আগে স্বীকারোক্তি দেবে সেটা আপনারাই সিদ্ধান্ত নেন। দুজনের মধ্যে আগুন কিভাবে লাগাতে হবে এটা তো আপনারা খুব ভালো করেই জানেন, তবে হ্যাঁ টেস্টের রিপোর্ট আসার আগেই কথা বলতে হবে, না হলে কিন্তু ডিল ক্যান্সেল হয়ে যাবে। ধীরাজ চলে গেলে মালিনী বলে, ধীরাজ মাইন্ড গেম খেলছে, আসলে ওর কাছে কোনো প্রমাণ নেই, এই জন্যই তো এমন ডিল হয়েছে। দুজনকে আলাদা রেখে তাদের মনে বিষ ঢালবে, যে আগে মুখ খুলবে তার টেস্টিমনি নিয়ে চার্জশিট ফাইল করে দিবে, এটাই ওর শয়তানি প্ল্যান। পরম বলে, হ্যাঁ ধীরাজের কাছে প্রশ্ন করার জন্য অনেক সময় আছে, আজ শুক্রবার, শনি রবি 2 দিন কোর্ট বন্ধ। বিশাল বলে, যতক্ষণ পর্যন্ত ওরা দুইজন কোনো বয়ান না দিবে ততক্ষণ পর্যন্ত ধীরাজ কিছুই করতে পারবে না। নয়নে
নয়নিকা বলে তার মানে দুইজনকে আলাদা ছাড়া যাবে না, জিজ্ঞাসাবাদের সময় দুজনের সাথেই থাকতে হবে। মালিনী বলে হ্যাঁ, শুধু আমাদের দুইজনকেই রিপ্রেজেন্ট করতে হবে। বিশাল বলে আমি আর নয়নিকা ইয়াসের সাথে কথা বলছি, মালিনী তুমি আর পরম গিয়ে প্রিয়ার সাথে কথা বলো, আগে জানতে হবে যে আসল সত্যিটা কি। তার মতো নয়নিকা আর বিশাল ইয়াসের কাছে এসে বলে চিন্তা করো না, প্রিয়া ঠিক আছে, আমরা দুজনের হয়েই কেস লড়বো। বিশাল বলে তুমি আমাদেরকে সত্যি বলো যেন আমরা তোমাদেরকে সাহায্য করতে পারি। ইয়াস বলে সেদিন আমাদের শেষ পরীক্ষা ছিল, এক বন্ধু আমাদেরকে সাজিদের নাম্বার দিয়েছিল, সাজিদ আমাদেরকে মঙ্গল বস্তিতে ডাকে, তার কাছ থেকে ড্রাগস নিয়ে তাকে টাকা দিয়ে আমরা ওখান থেকে চলে আসি। প্রিয়া বলে এরপর আর কি, আমরা বাইক নিয়ে বের হয়ে পড়ি। পরম জিজ্ঞেস করে তাহলে তোমার ব্যাগে যে প্যাকেট পাওয়া গেছে তাতে রক্তটা কিসের? ইয়াস বলে জানি না ওটা কিসের রক্ত, আমরা তো এটাও জানি না যে সাজিদের খুন হয়েছে। ইয়াস প্রিয়ার সাথে কথা বলে বের হওয়ার সময় বিশাল বলে দুজন একই রকমের কথা বলছে, যেন আগে থেকেই মুখস্থ করে এসেছে। মালিনী বলে ওরা মিথ্যা বলছে। নয়নিকা বলে উঠতি বয়সের প্রেম তো, তাই ওরা ভাবছে সব সমস্যার সমাধান হবে ভালোবাসা দিয়ে। বিশাল বলে যাই হোক না কেন এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যায় ফোকাস করতে হবে, যদি সত্যিই প্যাকেটে সাজিদের রক্ত থাকে তাহলে আমরা অনেক বড় বিপদে পড়ব। নয়নিকা বলে আমি সানার সাথে কথা বলে দেখছি। প্রিয়ার মা থানায় এসে এক পুলিশ অফিসারের সাথে কথা বলছে দেখে মালিনী প্রিয়ার মাকে নিয়ে এসে তাকে সব জানালে প্রিয়ার মা বলে প্রিয়া এমন কাজ করতেই পারে না। ধীরাজ দরজায় দাঁড়িয়ে সব শুনতে থাকে। মালিনী বলে আপনি চিন্তা করবেন না, আমরা ওকে যেভাবেই হোক বের করে আনবো। এদিকে নারায়ণী তার ভাইরাল ভিডিওর উত্তর দিতে এক টক শোতে আসে। হোস্ট যখন জিজ্ঞেস করে আপনাকে নিয়ে হওয়া ভাইরাল ভিডিওর সত্যটা কতটুকু, নারায়ণী বলে কি আর বলবো, রাজনীতিতে নারীদের সম্মান নিয়ে কটাক্ষ করার স্বভাব আজও গেল না। আসলে 2 বছর আগে আমার ক্যান্সার হয়, তখন সেকেন্ড স্টেজে ছিল, এতটা মারাত্মক হয়ে যায় যে সার্জারি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই কথা শুনে রাজীব আর তার পার্টির সবার মুখ মলিন হয়ে যায়। দাস জলদি উঠে গিয়ে আইটি ডিপার্টমেন্টকে বলে তাড়াতাড়ি নারায়ণীর সব ভিডিও ডিলিট করে দাও। নারায়ণী বলে এই কথা আমার খুব কাছের মানুষ ছাড়া আর কেউ জানে না, আমি কোনো সিম্প্যাথি চাই না, তবে কেমোথেরাপির পর আমাকে সার্জারি করতে হয়। নারায়ণীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। নারায়ণী বলে ক্যান্সারের সাথে যেমন লড়াই করেছি এই অপমানের সাথেও সেভাবেই লড়বো। হোস্ট জিজ্ঞেস করে আপনার কি মনে হয় এর সাথে রাজীব সেনগুপ্তর হাত আছে? নারায়ণী বলে আপনি চিন্তা করে দেখেন যে এই খবরে কার লাভ হতে পারে। সানা রিপোর্ট কালেক্ট করে নারায়ণীকে কল দিয়ে বলে একটা খারাপ খবর আছে, প্যাকেটে সাজিদের রক্ত লেগেছিল। নয়নিকা হতাশ হয়ে যায়। তখনই পুলিশ একদল হিজড়াদের ধরে নিয়ে আসে। তাদের তল্লাশি করতে গেলে একজন বলে ফিমেল কনস্টেবল কোথায়? নয়নিকার কথা শুনে কল কেটে দ্রুত প্রিয়ার কাছে এসে জিজ্ঞেস করে তোমার তল্লাশি কে করেছিল? প্রিয়া বলে এক মেল কনস্টেবল, কারণ তখন কোনো ফিমেল কনস্টেবল ছিল না। মালিনী আর পরম একটা হাসি দেয়, কারণ তারা পুলিশে তদন্তের একটা ভুল খুঁজে পেয়েছে। ধীরাজের কাছে রিপোর্ট আসলে বিশাল আর নয়নিকা এসে বলে ওদের 3 মাসের কারাদণ্ড আর কাউন্সিলিং করাতে হবে, এটাই ফাইনাল ডিল। ধীরাজ বলে তোমরা অনেক দেরি করে ফেলেছো, রিপোর্টে রক্ত ম্যাচ দেখাচ্ছে। নয়নিকা বলে ধারা 50 NDPS এর 4 নং উপধারা অনুযায়ী এক ফিমেল সাসপেক্টের তল্লাশি যদি কোনো ছেলে অফিসার নেয় তাহলে সেখান থেকে জব্দ করা প্রমাণ কোর্টে মানা হবে না। আর তুমি তো জানোই প্রিয়ার তল্লাশি কে নিয়েছে। ধীরাজ বলে সমস্যা নাই, খুব জলদি আমরা বন্দুকটা পেয়ে যাব, সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করিয়ে জেনে যাব যে আসলে খুনিকে। তার আগে তোমাদেরকে আবারও সেই একই অফার দিচ্ছি, তবে 6 মাসের জায়গায় 5 মাসের কারাদণ্ড। বিশাল বলে মাঝে মাঝে ইগো না বরং ব্রেন দিয়ে চিন্তা করো, এক রুমে আমি আছি, অন্য রুমে মালিনী, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি হেরে গেছো। ধীরাজের এবার প্রচন্ড রাগ হয়। ধীরাজ প্রিয়ার মায়ের কাছে এসে বসলে প্রিয়ার মা জিজ্ঞেস করে আপনি কে? ধীরাজ বলে আমি পাবলিক প্রসিকিউটর। আপনার উকিল কি আমার ডিল সম্পর্কে বলেছে? আপনার মেয়ে যদি রাজসাক্ষী হয়ে যায় তাহলে ওর 6 মাসের জেল হবে, না হলে যাবজ্জীবনের কারাদণ্ড। ওরা আপনাকে জানাবেও না, কারণ ওদের টার্গেট কিপলানির ছেলেকে বাঁচানো। তবে আমার কাছে সুযোগ থাকলে আমি আপনার মেয়ের জন্যই লড়াই করতাম। মিডিয়া নারায়ণের ইন্টারভিউ দেখে রাজীবের কাছে তার উত্তর জানতে আসে। রাজীব বলে আমি নারীদেরকে সম্মান করি, আমার নিজের 2টা মেয়ে আছে, এই কাজের পেছনে আমি নেই। তবে হ্যাঁ, এর পেছনে কে আছে যতক্ষণ পর্যন্ত না আমি সেটা খুঁজে বের করছি ততক্ষণ শান্তিতে বসবো না, আর যদি খুঁজে বের করতে না পারি তাহলে আমি রাজনীতিকেই ছেড়ে দিব। এই কথা আইটি মন্ত্রী কোলহেটার শুনে রাজীবকে বলে মিডিয়ার সামনে এত আবেগী হওয়ার খুব দরকার ছিল। দাস বলে নারায়ণীর বক্তব্যের জন্য অনেক সমস্যা হচ্ছিল, তাই রিজাইন তো করতেই হবে। কোলহেটার বলে তার মানে কি, আপনি কি এখন সত্যি সত্যি রিজাইন করবেন? রাজীব বলে আমি না, বরং আপনি। দেখেন পার্টির অনেক বদনাম
হচ্ছে, আপনি রিজাইন করলে নারায়ণীর সিম্প্যাথিও কমে যাবে। কোলহেটার বলে, রাজনীতিতে এত সিরিয়াস হওয়ার কিছু নেই, আমার মিটিং আছে, আমি গেলাম। দাস কোলহেটারের সেই ভিডিও অন করে যেখানে সে ড্রিঙ্কস করে নেশার ঘরে নারায়ণীর ভিডিও বানানোর কথা স্বীকার করে নেয়। সন্ধ্যায় বিশাল আর নয়নিকা থানা থেকে বের হওয়ার সময় খেয়াল করে জয়কার সেখানে এসেছে। জয়কার সাথে প্রিয়ার মা দাঁড়ানো। সে বলে, ইনি প্রিয়ার উকিল। আমার মনে হয় প্রিয়ার জন্য এটাই ভালো। জয়কার প্রিয়ার মায়ের সাথে চলে গেলে ধীরাজ বিশালকে বলে, তুমি যেন কি বলেছিলে, ব্রেন দিয়ে চিন্তা করতে, পরামর্শের জন্য ধন্যবাদ। নয়নিকা গাড়িতে উঠতে গেলে মালিনী এসে বলে, কালকে কিপলানি দেশে আসছে, আর আমি তোমাকে ফার্মের যে অফার দিয়েছিলাম তার কি হলো? নয়নিকা বলে, বিশাল আমাকে তখন সাহায্য করেছিল যখন আমার সবচেয়ে বেশি দরকার ছিল। মালিনী বলে, আমিও বিশালকে তখনই সাহায্য করেছিলাম যখন ওর সাহায্যের দরকার ছিল, আর পরিবর্তে ও আমাকে ধোকা দিয়েছে। নয়নিকা বলে, এই জন্য তুমিও চাও যে আমিও তাকে ধোকা দেই? মালিনী বলে, এটাই তোমার জন্য বেস্ট ডিল, আর তুমি যদি দাসের সব ক্লায়েন্ট আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে আমার পার্টনার বানাবো, যেটা হতে মানুষের 15 বছরেরও বেশি সময় লেগে যায়, সেটা তোমার একটা হাতে হয়ে যাবে। সময় খুবই অল্প, তাই এই সুযোগ হাতছাড়া করো না। সব সত্য ফাঁস হয়ে যাওয়ায় কোলহেটার মিডিয়ার সামনে বলে, নারায়ণী ম্যাডামের এমন ভিডিও বানানোটা উচিত হয়নি। এসবের সাথে আমার বা রাজীবের কোনো সম্পর্ক নেই, কিন্তু লোকসভা পার্টির আইটি চিফ হওয়ার জন্য আমি এই দায়ভার নিয়ে আমার পদ থেকে রিজাইন করছি। রাজীব ওই ভিডিওর সাথে জড়িত না শুনে রাজীবের 2 মেয়ে বেশ খুশি। ধীরাজ ইয়াশ আর প্রিয়ার মধ্যে ঝামেলা তৈরি করার জন্য ইয়াশকে বলে, জানি যে তুমি গুলি করনি, তাহলে দোষটা কেন নিজের ঘাড়ে নিচ্ছ? ইয়াশ বলে, আমরা দুইজনই নির্দোষ। ধীরাজ জিজ্ঞেস করে, তাহলে ওই রক্ত কোথা থেকে আসলো? বিশাল বলে, তুমি তো খুব ভালো করেই জানো ওটা কোর্টে উপস্থিত করতে পারবে না। প্রিয়াকে বলে, ভালো করে চিন্তা করো, আজ না হয় কাল আমরা বন্দুক পেয়ে যাব, ফিঙ্গারপ্রিন্ট থেকে প্রমাণ হয়ে যাবে যে কে আসল খুনি। ধীরাজ ইয়াশকে বলে, রাজসাক্ষী হয়ে যাও, 5 মাসের জায়গায় 3 মাস জেলে থাকতে হবে, ব্যাস। ইয়াশ বলে, আমি প্রিয়াকে ভালোবাসি আর প্রিয়াও আমাকে ভালোবাসে। ধীরাজ বলে, কিন্তু সে তো এখনো আমার অফারে না বলেনি। নয়নিকা বলে, সে হ্যাঁ বললে তুমি আজ এখানে থাকতে না। ধীরাজ প্রিয়াকে বলে, ইয়াশের উকিল অনেক চালাক, আজ না হয় কাল ওকে রাজসাক্ষী বানিয়ে নিবে। প্রিয়া বলে, ইয়াশ কখনো আমার বিপক্ষে কিছুই বলবে না, আর আমিও বলবো না। ধীরাজ বলে, তুমি তো ওকে অনেক ভালোবাসো, তুমি কি চাইবে যে ওর জীবনটা নষ্ট হয়ে যাক? এই একই কথা ইয়াশকেও বলে। ধীরাজ চলে যাওয়ার পর নয়নিকা ইয়াশকে বলে, দেখো প্রিয়ার উকিল হয়তো ওকে এটাই বলছে, তাই এই অফারটা নিয়ে নাও। প্রিয়া মাথা নাড়িয়ে না বলে দেয়, কিন্তু ইয়াশ রাজি হয়ে যায়। ইয়াশ বলে, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই চুপ ছিলাম, আপনারা যা ভাবছেন তা না। আসলে সত্য হলো ওখানে সাজিদের পার্টনার উত্তম ছিল। আমরা ওখানে পৌঁছানোর পর কোনো এক কথা নিয়ে উত্তম আর সাজিদের মধ্যে ঝগড়া শুরু হয়। বিষয়টা হাতাহাতির পর্যায়ে চলে গেলে ভয়ে আমরা সেখান থেকে পালিয়ে যাই। কিছু দূর যাওয়ার পরেই গুলির শব্দ শুনে তাকিয়ে দেখি উত্তম সাজিদকে মেরে ফেলেছে। ইয়াশ আর প্রিয়া নির্দোষ শুনে মালিনীরাও চলে আসে। কিপলানি বিশালের অফিসে আসলে মালিনী বলে, আপনি আমার রুমে আসেন, বাকি কথা সেখানেই হবে। বিশালের এই বিষয়টা বেশ খারাপ লাগে। বিশাল চিত্রার সাথে ডিনারে আসলে বিশালকে আপসেট দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? বিশাল বলে, তেমন কিছুই না, মালিনীকে নিয়ে একটু চিন্তায় আছি। চিত্রা বলে, বুঝতে পেরেছি, এত বছরের পার্টনারশিপ ভেঙে গেলে তো কষ্ট হবেই। বিশাল অবাক হয়ে জিজ্ঞেস করে, এর মানে কি? চিত্রা বলে, খান্না চবের পার্টনারশিপ ভেঙে যাচ্ছে, এটা আমার বস বলেছে। কেতান তার কাছে বিজনেস প্রপোজাল নিয়ে এসেছিল। বিশাল অফিসে এসে মালিনীকে জিজ্ঞেস করে, আমি এসব কি শুনছি, তুমি কেতানের সাথে পার্টনারশিপ করতে চাও? মালিনী জিজ্ঞেস করে, কে বলেছে? নয়নিকা। বিশাল বলে, ও তার মানে আমি বাদে এই কথা সবাই জানে। নয়নিকাও কি রাজি হয়ে গেছে? মালিনী বলে, তা বলতে পারবো না, তবে তুমি আর পরম মিলে কবে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে আমি সেদিনের অপেক্ষা করতে পারবো না। বিশাল বলে, তোমাকে কে বের করবে? আর তোমার যদি এমন কিছু মনে হয়েও থাকে তাহলে তুমি আমাকে একবার জিজ্ঞেস করতে। মালিনী বলে, তোমার হয়তো মনে নেই, তোমাকে আমি বলেছিলাম আমার বিশ্বাস ভেঙেছ, কিন্তু তোমার কাছে তো আমার কথা শোনার কোনো সময়ই নেই, তুমি তোমার ক্লাব নিয়ে ব্যস্ত। বিশাল বলে, আমি তোমার বিশ্বাস কিভাবে ভাঙলাম? তুমি খুব ভালো করেই জানো আমি আজ পর্যন্ত তোমার বিপক্ষে কোনো স্টেপ নেইনি। তুমি আজ এই পার্টনারশিপ না, বরং আমাদের বন্ধুত্ব ভেঙে দিয়েছ। মালিনী বলে, ভালো হয়েছে, কাল থেকে আর থানায় আসবে না। বিশাল রেগে বলে, আমি তোমার অর্ডার শুনতে পারবো না। রাজীব একটা গিফট নিয়ে এসে নয়নিকাকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করলে নয়নিকা অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার মনে ছিল? রাজীব বলে, মনে থাকবে না কেন, 18 বছর ধরে তুমি আমাকে মনে করিয়ে আসছো। নয়নিকা বাক্স খুলে দেখে ভেতরে দুজনের একটা কাপল ছবি। রাজীব বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। নয়নিকা কোনো উত্তর না দিয়ে চলে যেতে গেলেই রাজীব বলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। নয়নিকা বলে, আমি এই সব কিছুতে ক্লান্ত
শান্ত হয়ে গেছি। ভয় রাগ আর নিতে পারবো না। আমার ব্রেন মনের কথা শোনা বন্ধ করে দিয়েছে। রাজীব বলে আমরা আবারও সব ভুলে আগের মতো শুরু করতে পারি না? নয়নিকা বলে যদি আমি মেনেও নিই এর কি গ্যারান্টি আছে যে আবার কোনো মিথ্যা কিংবা কোনো সিক্রেট কিংবা তোমার কোনো গার্লফ্রেন্ড আমার সামনে আসবে না? রাজীব বলে আমাকে বিশ্বাস করো, তোমার থেকে আমি আর কিছুই লুকাবো না। একটা বার শেষ সুযোগ দাও। সানা মঙ্গল বস্তিতে উত্তমের জন্য অপেক্ষা করতে থাকে। সুনীল এসে বলে তোমার কি মনে হয় আজ ওই ডিলার কি আসবে? সানা জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? সুনীল বলে তোমাকে মালিনী ম্যাডাম পাঠিয়েছে আর আমাকে পরম স্যার পাঠিয়েছে। তবে আমার গাড়ির বেহাল অবস্থা থেকে বুঝতে পেরেছিলাম যে ওসব তুমিই করিয়েছো। কেন করেছো? সানা রেগে বলে কারণ তখন তুই সামনে ছিলি না। সুনীল এবার রেগে বলে তোকে দেখে এক মেয়ের গল্প মনে পড়েছে। হারিয়ানাতে আঁচল নামের এক মেয়ে ছিল, খুবই নরম স্বভাবের, চোখ নিচু করে চলাফেরা করত, তবে রোজ স্বামীর হাতে মার খেত, দুনিয়ার নজর এড়িয়ে রাতে কান্না করত। ওই নরক থেকে পালাতে চাইতো কিন্তু স্বামীকে সে খুব ভয় পেত। একদিন তার ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেলে সে স্বামীকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে মুম্বাই চলে আসে। সেখানে এক জাদুকরের সাথে তার পরিচয় হয়। জাদুকর তার জাদু লাঠি দিয়ে আঁচলের নাম ঠিকানা সব বদলে দেয়। কিন্তু রহস্যের বিষয় হলো সেই জাদুকরটা কে তাকে আমি আজও খুঁজে পাইনি। সানা রেগে সুনীলের কলার ধরে বলে তোকে এমন জায়গায় মারবো যে সব ভুলে যাবি। তখনই বাইকের শব্দ পেয়ে তাকিয়ে দেখে উত্তম এসেছে। উত্তম ড্রাগের প্যাকেট দেখিয়ে বলে আমি কোনো সাধারণ ডিলার না, 5 গ্রামের জন্য 25,000 লাগবে। সানা টাকা গুনতে গুনতে জিজ্ঞেস করে তা আগে তো সাজিদের কাছ থেকেই নিতাম, কয়েকদিন ধরে কল দিচ্ছি কিন্তু খোঁজ নেই, জানিস সে কোথায়? উত্তমের কেমন যেন সন্দেহ লাগে তাই জিজ্ঞেস করে তুমি কি পুলিশ নাকি সাংবাদিক? সানাকে সুবিধার না মনে হলে উত্তম পালাতে যায়। সানা তাকে ধরতে গেলেই উত্তম ধাক্কা মেরে ফেলে দেয় কিন্তু সুনীল তাকে মারতে থাকে। সানা এসে জিজ্ঞেস করে আমরা পুলিশ না, কিন্তু সাজিদকে কেন মেরেছিস? উত্তম বলে আমি মারিনি। সানা বলে পুলিশ তোকে খুঁজছে আর একটা ছেলে এবং মেয়ে তোর বিরুদ্ধে বয়ান দিয়েছে। উত্তম বলে এগুলো মিথ্যা কথা, সেদিন টাকা নিয়ে ওই ছেলে আর সাজিদের মধ্যে ঝামেলা হয়েছিল। রেগে সাজিদ বন্দুক বের করে, ছেলেটা ধাক্কা মেরে ফেলে দেয়, দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সাজিদ ছেলেটার বুকে পাড়া দিয়ে ধরলে মেয়েটা সাজিদের বন্দুক তুলে সাজিদকে গুলি করে দেয়। নয়নিকা মালিনী আর বিশালকে বলে প্রিয়া ইয়াশকে বাঁচানোর জন্যই গুলি করেছিল। বিশাল বলে মানে ইয়াশ যদি এখন অফার না নেয় তাহলে তার 14 বছরের জেল হবে। মালিনী বলে না, আমি ইয়াশের সাথে কথা বলবো। বিশাল বলে কোনো দরকার নেই, আমি জানি কিভাবে কথা বলতে হবে। তখনই ধীরাজ এসে বলে মার্ডার ওয়েপন পাওয়া গেছে, 2 ঘন্টার মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে আর আমার ডিলও ক্যান্সেল হয়ে যাবে, তাই ভালো থাকবেন। মার্ডার ওয়েপন পাওয়া গেছে এই খবর পেয়ে জয়কার প্রিয়াকে বলে আর সময় নেই, অফারটা নিয়ে নাও। প্রিয়া বলে গুলি আমি চালিয়েছি, শাস্তিও আমারই পাওয়া উচিত, ইয়াশের কোনো দোষ নেই। জয়কার বলে কিভাবে দোষ নেই? ওখানে ইয়াশ তোমাকে নিয়ে গিয়েছিল আর ঝগড়াও সেই শুরু করেছিল, নেশাও তো সেই করতে চেয়েছিল, তাই শাস্তি ওকেই পেতে হবে। প্রিয়া বলে না আমি পারবো না। নয়নিকা ইয়াশকে বলে তুমি রাজি হয়ে যাও, আমরা জানি তুমি নির্দোষ। ইয়াশ বলে পারবো না, আমার পক্ষে এটা করা সম্ভব না। মালিনী বলে দেখো ফিঙ্গারপ্রিন্টে প্রিয়ার নামই আসবে, তুমি ওকে আর বাঁচাতে পারবে না। ইয়াশ বলে প্রিয়ার ফিঙ্গারপ্রিন্ট পাবে না, কারণ প্রিয়া গুলি করার পর আমি ওর থেকে বন্দুক কেড়ে নিয়ে দূরে ফেলে দেই, তাই আমার ফিঙ্গারপ্রিন্টই পাওয়া যাবে। বিশাল রেগে বলে এখন তাহলে দুইজনই জেল খাটো। কিপলানি সবাইকে বাইরে পাঠিয়ে দিলে ইয়াশ বলে প্রিয়া ওই গুলিটা আমাকে বাঁচানোর জন্য করেছে, ও যদি গুলি না করতো তাহলে আজ আমি এখানে থাকতে পারতাম না, আমি ওর সাথে কোনো অন্যায় করতে পারবো না, আমি ওকে অনেক ভালোবাসি। কিপলানি বলে একটা বাবা বেঁচে থাকতে তার ছেলে জেলে থাকবে এটা কতটা কষ্টকর তুমি বুঝবে না, প্লিজ রাজি হয়ে যাও বলেই কান্না করে দেয়। বাবাকে এমন দেখে ইয়াশ এবার রাজি হয়ে যায়। ধীরাজ পুলিশের সাথে আসলে ইয়াশ বলে প্রিয়া নির্দোষ, গুলিটা আমি করেছিলাম। নয়নিকা বলে সত্যি বলো, কিন্তু ইয়াশ বলে এটাই সত্য। ইয়াশকে লকআপের জন্য নিয়ে যাওয়া হয়। প্রিয়া সব জানতে পেরে দৌড়ে এসে ইয়াশের কলার ধরে বলে কেন করলে এমন? ইয়াশ বলে একজন বাবা বেঁচে থাকতে তার সন্তান জেলে থাকবে এটা অনেক কষ্টের, তাই না? প্রিয়া আসলে প্রেগনেন্ট, আমাদের অনাগত সন্তান নির্দোষ, আর কোনো নির্দোষকে জেলে রাখা হয় না। ধীরাজ বুঝতে পারে খুনটা আসলে প্রিয়াই করেছে। ইয়াশকে টেনে নিয়ে যাওয়া হয়। দাস রাজীবকে কল দিয়ে বলে পিটারের পডকাস্টের ইনভাইটেশন চলে এসেছে। রাজীব বলে ক্যাম্পেইনের নামে আমি এসব পডকাস্টের ঝামেলায় যাব না, ওর পডকাস্টে কিসব ফালতু কথা বলে। দাস বলে জনপ্রিয়তা বাড়াতে আর কোনো উপায় নেই, কারণ নয়নিকা তো আর তোমার পক্ষে স্টেটমেন্ট দিবে না। রাজীব বলে এসবের মধ্যে ওকে জড়াবো না, পিটারের সাথে কথা বলো, আমি ওই ফালতু পডকাস্টটাই করব। বিশাল অফিস যাওয়ার সময় চিত্রা জানায় তার সিঙ্গাপুরে পোস্টিং হয়ে গেছে, তাকে 2 সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে। বিশালের মনটা খারাপ হয়ে গেল, চিত্রার জন্য খুশি হয়ে বের হয়ে যায়। রাজীব নয়নিকাকে গাইতে বলে আজ তো ডক্টর মনু শর্মার ক্রস এক্সামিনেশন
এক্সামিনেশন হবে, তাই না? নয়নিকা মুচকি হেসে দিলে রাজীব তাকে কোর্টের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। নয়নিকা নবরাজকে দেখে বেশ রেগে যায়। কোর্ট শুরু হতেই নয়নিকা ডক্টর মনুকে বলে, আপনার মতে বরুণ 2 ঘন্টা আগে হাসপাতালে পৌঁছালেই তার জীবন বাঁচানো যেত, তাই এমন উপদেশের জন্য কত টাকা চার্জ করেন? মনু বলে, আমি একজন সমাজ সেবক আর আমার এমন উপদেশ মেডিকেল ফ্যাক্টস এর উপর ভিত্তি করেই হয়ে থাকে। নয়নিকা জিজ্ঞেস করে, তা এমন উপদেশ কতজনকে দিয়েছেন? মনু বলে, মনে নেই। নয়নিকা বলে, 2023-এ ইথানি বিল্ডার্স কে, 2021-এ K2N কনস্ট্রাকশন কে, 2019-এ গোল্ড স্লেট বিল্ডার্স কে। গত 10 বছরে আপনার এমন 8টা কেস আছে। প্রতিটা কেসে আপনি এমনই নিরপেক্ষ হয়ে বিল্ডার্স এর পক্ষে মতামত দিয়েছেন, তাই না? নবরাজ অবজেকশন জানিয়ে বলে, এটা নিতান্তই কাকতালীয় ঘটনা। নয়নিকা বলে, তা মনু সাহেব বলেন যে আপনার কতগুলো ফ্ল্যাট আছে? মনু বলে, অন্ধেরিতে একটা আর মালাদে একটা। নয়নিকা বলে, আমার জানা মতে ইথনি বিল্ডার্স এর ব্যান্ড্রাতে 2টা ফ্ল্যাট, K2N এর গোরেগাঁওতে একটা, গোল্ড স্লেট বোরেভালিতে 2টা, এছাড়াও মুম্বাই, পুনে, নাগপুর, লোনাভলা সব মিলিয়ে আরো 6টা ফ্ল্যাট আছে। আর এগুলো সেই সব বিল্ডার্সদেরই ফ্ল্যাট যাদের হয়ে আপনি নিরপেক্ষ বয়ান দিয়েছেন। মনু এবার ধরা পড়ে যায়। নবরাজেরও কিছুই বলার থাকে না। কোর্টের কাজ শেষ হলে ডিফেন্স লয়ার নবরাজ নয়নিকাকে বলে, দেখো, তুমি না বললেও আমি জানি তোমার ক্লায়েন্টের কাছে বেশি সময় নেই, তার ক্যান্সার হয়েছে, আর আমার কথায় রাজি হয়ে যাও তাহলে 5 কোটি দিব। তাছাড়াও এ ধরনের কেসে 10 থেকে 12 বছর লেগে যেতে পারে, ততদিনে তোমার ক্লায়েন্ট আর আমিও হয়তো বেঁচে থাকবো না, তাই কম্প্রোমাইজ করে নাও। সানা ধীরাজের সাথে কথা বলতে এসে ধীরাজকে সুনীলের ছবি দেখিয়ে বলে, এর খুঁটিনাটি সব বের করো। পরদিন নয়নিকা গাড়ি নিয়ে বের হলে খেয়াল করে কালো রঙের একটা গাড়ি তাকে ফলো করছে। নয়নিকা গাড়ি রং উড়ে নিয়ে নেয়। এরপর অনেক ঘোরার পর প্রযোক্তার সাথে দেখা করতে আসে। অসুস্থ প্রযোক্তা বলে, জানি না বরুণের যাওয়ার কষ্টে নাকি গ্যাসের প্রকোপে, মনে হয় টেটনোরো বিল্ডার্স চায় আর একটা জীবন যাক, বলেই কান্না করে দেয়। নয়নিকা সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করবেন না, আপনি জিতবেন। প্রযোক্তা বলে, কথা দেন আমার বরুণকে ন্যায় বিচার পাইয়ে দিবেন। বরুণের বাবা এভাবে সবাইকে হারানোর যন্ত্রণায় রান্নাঘরে এসে থালা বাটি উলটপালট করতে থাকে। নয়নিকা কিচেনে আসলে বরুণের বাবা বলে, ছাকনিটা খুঁজে পাচ্ছি না, আসলে সবকিছু প্রযোক্তাই সামলাতো, তাই আমি এখন আর কিছুই করতে পারছি না। আমরা এমন এক বাসার EMI দিচ্ছি, তাতে না থাকতে পারবো আর না বলতে পারবো এটা আমাদের, তার উপরে এই বাসার ভাড়া, নিধির স্কুল ফি, প্রযোক্তার ক্যান্সারের ট্রিটমেন্ট। একটা অনুরোধ করি, যা করতে পারবেন না প্রযোক্তাকে তার ওয়াদাও দিবেন না, আমি চাই না ও আর কোনো মিথ্যা আশায় থাকুক। বরুণ মারা যাওয়ার কয়েকদিন পর এক সাংবাদিক এসেছিল, কথা দিয়েছিল K2N বিল্ডার্স কে এক্সপোজ করবে, কিন্তু পরে আর আসেনি, তার কোনো আর্টিকেলও বের হয়নি, হয়তো সে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। নয়নিকা জিজ্ঞেস করে তার নাম কি ছিল। বরুণের বাবা বলে, শ্রেয়াস পাটিল। রাজীব পিটারের পডকাস্টে আসলে কথা বলতে বলতে হঠাৎই পিটার জিজ্ঞেস করে, আপনার স্ত্রী কি আপনাকে বিশ্বাস করে? সে এখনো মিডিয়ায় কোনো স্টেটমেন্ট দেয়নি। রাজীব কথা ঘুরাতে চাইলেও পিটার বলে, আপনার স্ত্রী বিশ্বাস না করলে জনগণ কেন বিশ্বাস করবে? রাজীব রেগে বলে, আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার কোনো মাথা ব্যথা হওয়া উচিত না, তাই দেশের আইন নিয়ে কথা বললে ভালো হয়। রেস্টুরেন্টে বসে সানা আর নয়নিকা এই ভিডিও দেখছে। তখনই ধীরাজ এসে একটা ফাইল দিয়ে বলে, শ্রেয়াস পাটিল সুয়ারাস ভাস্করের রিপোর্টার ছিল, সে এক অ্যাক্সিডেন্টে মারা গেছে, পুলিশ কোনো ক্লু পায়নি, তাই কেস ক্লোজ হয়ে গেছে। নয়নিকা বলে, যে সাংবাদিক K2N বিল্ডার্স এর বিপক্ষে আর্টিকেল বের করতে চেয়েছিল, তাদেরকে জেলে পাঠাতে চেয়েছিল, সে এক রোড অ্যাক্সিডেন্টে আচমকাই মারা যায়, বিষয়টা সন্দেহজনক। তার কি কোনো পরিবার নেই? নয়নিকা শ্রেয়াসের পরিবারের সাথে দেখা করতে এসে দেখে শ্রেয়াসের স্ত্রী এক ছেলেকে নিয়ে কোন রকমে বেঁচে আছে। শ্রেয়াসের স্ত্রী বলে, সে জানতো K2N এর বিপক্ষে গেলে ভালো হবে না, ইনভেস্টিগেশন করতে গেলে ভয়ে ভয়ে থাকতো, বলতো কেউ আমাকে ফলো করছে। নিজের ফোনের জায়গায় বার্নার ফোন ব্যবহার করত, তার মনে হতো যে কম্পিউটার হ্যাক হয়ে গেছে, তাই পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠাতো। আজ পর্যন্ত তার ফোন, ল্যাপটপ কিছুই পাওয়া যায়নি। ও যখন চলে যায় তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার একটা ছেলে আছে, আমার ছেলেকে নিয়েই আমি এখন থাকতে চাই, এসব ঝামেলায় আর জড়াবো না। গাড়িতে নয়নিকা সানাকে বলে, ওই মহিলা কিছু তো একটা লুকাচ্ছে। তখনই নয়নিকা খেয়াল করে পেছনে গতকালকে সেই গাড়ি। সানাকে বললে, সানা বলে, হ্যাঁ এটাই তো সেই গাড়ি যে আমাকে ফলো করছিল। সানা বলে, গাড়ি ব্রেক করো। নয়নিকা গাড়ি ব্রেক করতেই গাড়িটা একদম কাজ ঘেঁষে চলে যায়। সানা বলে, শ্রেয়াসকেও কেউ ফলো করছিল আর সে মারা গেছে। এসব শুনে নয়নিকা বেশ ঘাবড়ে যায়। এদিকে রাজীব অফিসে আসলে পার্টির লোক হাততালি দিয়ে রাজীবকে স্বাগতম জানায়, কারণ পিটারের ওই পডকাস্টে 20 মিলিয়ন ভিউ এসেছে। সবাই এখন রাজীবকে সাহসী যোদ্ধা বলছে। রাজীব খুশিতে হেসে দেয়। নারায়ণী এসব দেখে বলে, ও নতুন প্রজন্ম নিয়ে খেলছে, ও তো ওর পরিবারকে অনেক ভালোবাসে, তাই না? এবার ওর পরিবারই এর মূল্য পরিশোধ করবে। বিশাল নয়নিকার কাছে এসে জিজ্ঞেস করে, K2N এর কি খবর? নয়নিকা বলে, অনেক জটিল কেস। বিশাল মন খারাপ করে বলে, আমার মনে হচ্ছে আমি আমার জীবনের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে
ফেলছি। সম্পর্ক, এই ফার্ম, বন্ধুত্ব সবকিছুই হারিয়ে যাচ্ছে। নয়নিকা বলে আমাদের বন্ধুত্ব কখনোই শেষ হবে না। বিশাল জিজ্ঞেস করে তাহলে আমাকে মালিনীর জন্য ছেড়ে যাচ্ছ কেন? নয়নিকা বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু মালিনী আমাকে বেঁধে দিয়েছিল। আমি চাই না তুমি আমাকে ভুল বুঝো। বিশাল বলে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? নয়নিকা কোনো উত্তর দেওয়ার আগেই সানা আর মালিনী এসে বলে আমাদের সবকিছু হ্যাক করা হয়েছে। সানা নয়নিকা আর বিশালের ল্যাপটপ চেক করে বলে এদের ল্যাপটপও হ্যাক হয়েছে। এইসব ওই টেট্রন কোম্পানির কাজ। সানা বলে ওদের যেই সাংবাদিক এক্সপোজ করতে চেয়েছিল তার ল্যাপটপও হ্যাক হয়েছিল আর এরপরেই সে অ্যাক্সিডেন্টে মারা যায়। আমাদের পরমের ল্যাপটপও চেক করতে হবে। বিশাল বলে সে তো এখন দিল্লি গেছে। সানা বলে কি লগের সফটওয়্যার স্পাইসি সিস্টেম, যাই টাইপ করবে না কেন সেটার কপি করে ওয়াইফাই প্যারাসাইট দিয়ে হোস্টকে পাঠিয়ে সবকিছু হ্যাক করে নেয়। নয়নিকা বলে এটা তো সাইবার ক্রাইম, আমাদের রিপোর্ট করা উচিত। মালিনী বলে আমাদের এই সুযোগটাকে ব্যবহার করা উচিত। নয়নিকা তুমি মেইল দেখো যে আমরা একটা বিষাক্ত এরিয়া পেয়েছি যেখানে পানিতে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। চেক করে দেখা গেছে সেখানে পুরনো ডাম্প করা হয়েছিল, ওখানের পানি বিষাক্ত। নয়নিকা বলে কিন্তু এমন তো কোনো রিপোর্ট নেই। বিশাল বলে উকিল নভরাজ ভাববে এটাই সত্য। মালিনী বলে তোমাকে 5 কোটির অফার দিয়েছিল না, তুমি 20 কোটির কথা বলবে, আমি রিপ্লাই দিব 100 কোটির। নয়নিকা বলে তাহলে ওই নভরাজ প্যানিক হয়ে আমাদের সেটেলমেন্টের পথ করে দিবে, ব্যাস ওদেরকে আমরা ধরে ফেলবো। নারায়ণী এক অনুষ্ঠানের মাঝে বসে আছে। পিয়ে এসে কানে কানে কি যেন বললে নারায়ণী অনেক খুশি হয়ে যায়। এদিকে ডিনারের সময় রাজীবের বাসার কলিং বেল বাজে। দরজা খুলতেই এক লোক বলে আমরা এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে এসেছি, অবৈধভাবে ইলেকশনের ফান্ড জমা করেছেন এমন অভিযোগে রেড দিতে হবে। রাজীবের 2 মেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। নয়নিকা তাদেরকে সান্ত্বনা দিয়ে আগলে রাখে। বাসায় রেড চলাকালীন এক অফিসার রাজীবকে বলে জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে আমাদের সাথে যেতে হবে। রাজীবকে নিয়ে যাওয়া হয়। নিমিষের মধ্যেই বাসার সবকিছু তছনছ করে দেয়। আনায়রা টেডি বিয়ার কাটতে গেলে আনায়রা সেটা নিয়ে টানাটানি করলে নয়নিকা তাকে ছাড়িয়ে আনে। রে শেষে চলে গেলে নারায়ণী সব শুনে ফোনে বলে ভালো কাজ করেছো। ওদিকে মালিনীও রাজীবের উকিল হয়ে উপস্থিত হয়। পরম অফিসে এসে রাজীবের কথা বললে বিশাল বলে রাজনীতিতে এমনটা হয়েই থাকে, তবে মালিনী রাজীবের সাথে আছে, কোনো প্রমাণ নাই, তাই ওদেরকে ছেড়ে দিতে হবে। পরম বলে ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, নয়নিকা তোমার কাছে কেন সাহায্য চাইলো না আর মালিনীকে কেন বললো? ও কি তোমাকে ছেড়ে মালিনীর ফার্মে জয়েন করছে? মনে রেখো আমাদের নয়নিকাকে দরকার, দাস আর তার ক্লায়েন্টকে আমাদের দরকার। আমি বলবো তুমি টেট্রন কোম্পানির কেসটা সামলাও। বিশাল বলে সেটা তো মালিনী দেখছে। পরম বলে কি বা আর দেখবে, নয়নিকা 20 কোটি চেয়েছিল, মালিনী 100 কোটি বলেছে। বিশালের এবার পরমের কথায় কেমন যেন সন্দেহ হয়। সে জিজ্ঞেস করে তুমি এসব কিভাবে জানলে? পরম বলে সেটা গুরুত্বপূর্ণ না, আমাদের টেট্রনের কেসটা জিততে হবে আর আমি তোমার সাহায্য চাই। নয়নিকা 2 মেয়েকে ঘুম পাড়িয়ে দাসকে কল দিয়ে বলে আমার মায়ের সাথে কথা হয়েছে, রাজীব ছাড়া পেয়ে যাবে। দাস বলে এই সব ওই নারায়ণী করিয়েছে। নয়নিকা বলে রাজনীতি করলে এসব তো হবে, আমি আগেই রাজীবকে বলেছিলাম যে বাচ্চাদের সুরক্ষার দরকার। দাস বলে এখন রাজীবের সবচেয়ে বেশি দরকার ওর পরিবারকে। নয়নিকা বলে আমি নারায়ণীর সাথে দেখা করতে চাই, ওকে বুঝিয়ে আসবো যে রাজীব আর একা না। পরের দিনই নয়নিকা দাসের সাথে নারায়ণীর কাছে আসে। নারায়ণী বিয়েকে দিয়ে দাসকে বাইরে পাঠিয়ে নয়নিকাকে বলে রাজীব কি নমিনেশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অনেক ভালো করেছে, এমনিতেও তো সে হেরেই যেত। নয়নিকা বলে আপনি তো অনেক স্ট্রং, তাহলে এত সাপোর্টারের কি দরকার? আর যাই হোক না কেন আমার বাচ্চাদের এসবের মধ্যে আনা আপনার একদম উচিত হয়নি, আপনার লড়াইটা ছিল রাজীবের সাথে। নারায়ণী বলে লড়াইয়ের শুরুটা তো রাজীবই করেছে, যাদব আমার লোক ছিল জেনেও রাজীব তার কাজটা করেনি, তাহলে জবাব তো দেওয়ারই ছিল। নয়নিকা বলে তার মানে রাজীবের ওই ফেক ভিডিও আপনি লিক করিয়েছেন। শয়তান নারায়ণী বলে তাতে লাভ কি হলো, জেল থেকে বের হয়েও তো তার বুদ্ধি হয়নি, বাচ্চাদের এত চিন্তা তাহলে আমার বিপক্ষে নির্বাচনে কেন দাঁড়ালো? আর ছেলে মেয়েকে তো বাপের কর্মফল ভোগ করতেই হয়। নয়নিকা বলে যখন সন্তানের উপর বিপদ আসে তখন একজন মা সব করতে পারে। এতদিন আপনার লড়াই ইলেকশন নিয়েছিল, কিন্তু এখন লড়াইটা হবে এক মায়ের সাথে। টাকা পয়সা ক্ষমতা আপনার মিথ্যা অভিনয়ের কান্না সব ব্যবহার করেন, কিন্তু আপনি জিততে পারবেন না, আমি আপনাকে জিততে দিব না বলেই নয়নিকা দেয় হাঁটা। বাইরে এসে দাসকে বলে মিডিয়া আমার সাথে কথা বলতে চেয়েছিল না, ইন্টারভিউ ফিক্স করো। দাস এবার অনেক খুশি হয়ে যায়। নয়নিকা এক টক শোতে আসলে হোস্ট জিজ্ঞেস করে সবার প্রশ্ন তো একটাই, আপনি কি আপনার স্বামী রাজীবকে ক্ষমা করে দিয়েছেন? নয়নিকা বলে কিনসুকির নাম শুনেছেন, জাপানিজ মৃৎশিল্প যেখানে ভাঙা জিনিস সোনা দিয়ে জোড়া লাগানো হয়, তারপর সেটা আগের থেকে আরো বেশি শক্ত আর মজবুত হয়ে যায়। সম্পর্ক ঠিক তেমন, আর ক্ষমাই হলো সেই সোনা। হ্যাঁ আমি রাজীবকে ক্ষমা করে দিয়েছি। নয়নিকা বলে তবে মিডিয়া আর পলিটিশিয়ানরা যে ইন্টারেস্ট আমার পরিবারের বিষয়ে দেখাচ্ছে, যদি সে
সেটা দেশের বিলুপ্ত হয়ে যাওয়া গণতন্ত্রে দেখাতো, তাহলে জনগণের ভালো হতো। হোস্ট জিজ্ঞেস করে, আপনি রেডের কথা কেন বলছেন না? নয়নিকা জিজ্ঞেস বলে, কি হয়েছে ওই রেডে? 24 ঘন্টায় রাজীব বাসায় ফিরে এসেছে, এতই ভালো হয়েছে যে সবাই জেনে গেছে রাজীব সৎ। আর দ্বিতীয় বিষয় হলো অপোজিশনের ভয়। হোস্ট বলে, তার মানে বলতে চাচ্ছেন এই রেডের পিছনে নারায়ণী আছে? নয়নিকা বলে, অবশ্যই। আমার বাচ্চাদের তাদের নিজের বাসায় ভয় পেতে হয়। আমার স্বামীকে ধরে নিয়ে যায়, কিন্তু সে ভুলে গেছে আমি একজন নারী। আমার ভয়ের থেকে শক্তিটা অনেক গুণ বেশি। তাই রাজীবের স্ত্রী হিসাবে ওর সব লড়াইয়ে আমি ওর সাথেই থাকবো। এই ইন্টারভিউ দেখে শ্রেয়াসের স্ত্রীরও মনে হয় তাকে সাহস দেখাতে হবে। তাই এক লকার থেকে টেট্রন কোম্পানির নামে লেখা আর্টিকেল আর প্রমাণ বের করে। হোস্ট জিজ্ঞেস করে, কখনো কি রাজনীতিতে আসার চিন্তা ভাবনা করেছে? ধীরাজ সানাকে সুনীলের তথ্য পাঠায়। সুনীলকে পলাতক হিসেবে ঘোষণা করা হয়। নয়নিকা বলে, আপাতত ভালো মা, ভালো উকিল হওয়ার চেষ্টা করছি, রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই। হোস্ট ইমপ্রেস হয়ে বলে, আমি আপনার ফ্যান হয়ে গেছি। নয়নিকা বাসায় ফিরে আসলে রাজীব নয়নিকাকে ধন্যবাদ দেয়। নয়নিকা বলে, আমি চাই জয়টা যেন তোমারই হয়। দুজনের মান অভিমান সব শেষ হয়ে যায়। পরের দিন নয়নিকা অফিস এসে দেখে টেবিলে একটা প্যাকেটে টেট্রন কোম্পানির সব ডিটেলস আছে। মিলিন্ড কাম্বলে নামের এক লেবার সুপারভাইজারের ছবি এবং তার ডিটেলস দেওয়া। নয়নিকা এবং ধীরাজ সেই ঠিকানায় যায়। আজ ভোটের দিন। নিউজ চ্যানেলে শ্বাসকষ্টের রোগী কামলে নয়নিকাকে বলে, আপনার স্বামীকেই আমি ভোট দিয়েছি। কাশির জন্য কামলে ঠিকমতো কথাও বলতে পারে না। নয়নিকা জিজ্ঞেস করে, আপনার এই সমস্যা কতদিন ধরে আছে? কামলে বলে, যেদিন থেকে ওই অলক্ষণের ডাম্পিং এরিয়ায় বিল্ডিং হয় সেদিন থেকেই। ধীরাজ জিজ্ঞেস করে, আপনি ছাড়াও কি আর কারো সমস্যা হয়েছে? কামলে জানায়, এমন আরো লোকের হয়েছে, কারো শ্বাসকষ্ট, কারোর মাথা ঘোরা, তো কারো নাক দিয়ে রক্ত পড়া। আমি এসব শ্রেয়াস ভাইকে বলেছিলাম, কিন্তু সে নিজেই অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি পোস্ট অফিসের পাশে চায়ের দোকানে তার সাথে দেখা করতাম। আমরা গরিব মানুষ, এত বড় বড় বিল্ডার্সদের কিভাবে শাস্তি দিব? নয়নিকা বলে, আদালতে 3 দিন পর সাক্ষী দিতে হবে। কামলে চিন্তা করে বলে, সাক্ষী দিব, কারণ সত্যের জয় হবেই। দিন শেষে ভোটের গণনা চলছে। নারায়ণীর দিকেই বেশি ভোট দেখা যাচ্ছে। পরম অফিসে বসে এই নিউজ দেখছিল। তখনই বিশাল, মালিনী আর কেতন এসে বলে, নিজের ঘরেই ব্রেকিং নিউজ চলছে, আর তুমি টিভিতে কি দেখছো? তুমি শোনোনি ল ফার্মের স্ক্যান্ডাল? এক পার্টনার তার বাকি 2 পার্টনারের ল্যাপটপ হ্যাক করেছে। পরম জিজ্ঞেস করে, এসবের মানে কি? কেতন জানায়, আমাদের ফার্মে একটা ফ্রড চলছে, তাই পরম মুঞ্জাল, তোমাকে এই ফার্ম থেকে বের করে দেওয়া হচ্ছে। বিশাল বলে, এটা কিভাবে সম্ভব? ও তো আমাদের কোম্পানিতে 20 কোটি টাকা ইনভেস্ট করেছে, ওকে বের করে দিলে তো কেস হয়ে যাবে। মালিনী বলে, তাও ঠিক, কিন্তু তাতে তো এটাও প্রমাণ হয়ে যাবে যে পরম এক সাইবার ক্রিমিনাল। সে ক্রিমিনাল সুনীল রাথোরের সাথে মিলে নিজের পার্টনারদের ল্যাপটপ হ্যাক করেছে। সবাই একমত হলে পরম বলে, এত বেশি লাফিও না, আমরা সবাই এক, কিন্তু এবার ধরাটা আমি খেয়েছি। পরম ব্যাগে ল্যাপটপ নিতে চাইলে বিশাল বলে, এখন না। কোর্টে ধীরাজ কামলেকে জিজ্ঞেস করে, আপনি টেট্রন বিল্ডার্সের সাথে কবে থেকে কাজ শুরু করেছেন? কামলে বলে, 2015 থেকে 16তে কাজ করেছি। ধীরাজ জিজ্ঞেস করে, আপনার কাছে কি ধরনের অসুস্থতা নিয়ে লেবাররা যেত? কামলে বলে, জ্বর, সর্দি, কাশি। ধীরাজ জিজ্ঞেস করে, সিরিয়াস কোনো রোগ ছিল না? কামলে পোল্টি দিয়ে বলে, না, তেমন কিছু না। ধীরাজ বলে, আপনার এই শ্বাসকষ্টের রোগ তো ওখানে কাজ শুরু করার পরেই হয়েছে। আপনি সাংবাদিক শ্রেয়াসকে এমনটাই বলেছেন? কামলে বলে, না, আমি তো সব জানি না। ধীরাজ বিচারককে বলে, উনি মিথ্যা বলছে। বিচারক বলে, সাক্ষী হিসেবে তো আপনি ওনাকে নিয়ে এসেছেন। নয়নিকা বলে, হয়তো উনাকে টেট্রন কোম্পানি কিনে নিয়েছে। ডিফেন্স লয়ার অবজেকশন জানিয়ে বলে, প্রমাণ কোথায়? বিচারক এবার ধীরাজকে জিজ্ঞেস করে, আর কোনো সাক্ষী আছে? ধীরাজ বলে, না। বিচারক বলে, পরের হিয়ারিং এ ক্লোজিং এ স্টেটমেন্ট দিব। প্রযোক্তা অসহায়ের মতো নয়নিকার দিকে তাকায়। সে তার কথা রাখতে পারেনি। নবরাজ নয়নিকাকে বলে, কখনো তাস খেলেছো? ট্রাম্প কার্ড লুকিয়ে রাখতে হয়, অপোজিশন দেখে ফেললে খেলা শেষ। ভোট গণনা এখনো চলছে। নারায়ণী রাজীবের থেকে 1000 ভোটে এগিয়ে আছে। রাজীব নয়নিকাকে কল দিয়ে জিজ্ঞেস করে, তুমি অফিসে আসবে না? নয়নিকা বলে, ছোট একটা কাজ আছে, সেটা করেই আসছি। নয়নিকা মেইল বক্সে মেইল চেক করতে যায়। ভুলে শ্রেয়াসের স্ত্রী পাঠানোর খামে একটা চাবি ছিল, সেটা বের করে। আবারও চেঞ্জ করে নিজের চাবি দিয়ে বাক্স খোলে। নয়নিকার মনে পড়ে শ্রেয়াস পোস্ট অফিস ব্যবহার করত, আর কামলেও বলেছিল তারা পোস্ট অফিসের পাশেই দেখা করত। তাহলে এই চাবি হয়তো সেখানে। সানাকে নিয়ে নয়নিকা মাহিম পোস্ট অফিসের দিকে রওনা হয়। পেছনে আবারও সেই গাড়ি ফলো করা শুরু করে। সানা বলে, তুমি চাবি সামলাও, বাকিটা আমি দেখছি। সানা গাড়ি ফুল স্পিডে চালিয়ে মোড় নিতেই পেছনে ট্রাক এসে দাঁড়ায়। সেই সুযোগে নয়নিকা গাড়ি থেকে নেমে যায়। সানা গাড়ি নিয়ে চলে গেলে ফলো করা গাড়িটাও সানার পেছনে যায়। নয়নিকা পোস্ট অফিসে গিয়ে কিছু ডকুমেন্টস পেয়ে মাইনিকে কল দিয়ে বলে, আমাদের মিস্টার নভরাজের সাথে দেখা করতে হবে। আমি এমন প্রমাণ পেয়েছি যে আমাদের আর আদালতে যাওয়াই লাগবে না। এদিকে দেখা যায় 1000 ভোটের পার্থক্য কমে 700-তে চলে আসে। আর শেষমেশ রাজীব 3 বার জিতে আসা নারায়ণীকে 500 ভোটে হারিয়ে জিতে যায়। নারায়ণী রেগে তার পোস্টার ছিঁড়ে ফেলে। তখনই নয়নিকা আসলে রাজীব তাকে জড়িয়ে ধরে।
ঘরে। পার্টির লোকজন ঢাক ঢোল পিটিয়ে নেচে গেয়ে আনন্দ করে। নয়নিকা পানি খাওয়ার জন্য ভেতরে গেলে সুনীল নয়নিকাকে একটা পার্সেল দিয়ে চলে যায়। নয়নিকা রাজীবের দিকে ঘৃণার নজরে তাকিয়ে থাকে। নয়নিকা অফিসে গিয়ে সানাকে বলে, সুনীল আমাকে একটা গল্প বলেছে। সানার আসল পরিচয় দেখিয়ে বলে, তোমার নাম আঁচল, 4 বছর আগে এখানে এসেছিলে, তখন রাজীব তোমাকে পরিচয় পরিবর্তনের জন্য সাহায্য করেছিল, আর এর মূল্য তুমি ওর সাথে সম্পর্ক তৈরি করে পরিশোধ করেছো। আমি সুনীলকে বিশ্বাস করি না, তাই তোমার কাছে এসেছি, তুমি বলো যে এসব মিথ্যা। সানা বলে, আমাকে মাফ করে দাও, আমি তখন অসহায় ছিলাম, আমার স্বামী আমাকে অনেক মারতো, আমি আমার জীবন বাঁচানোর জন্য রাজীবের সাহায্য নিয়েছিলাম। সানা কিছু বলতে গেলেই নয়নিকা বলে, চুপ করো। সানা বলে, আমি তখন তোমাকে চিনতাম না। নয়নিকা বলে, এখন তো জানো, 1 বছর ধরে আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার নাটক করছো। সানা কান্না করে বলে, আমি তোমাকে সাপোর্ট করতে চেয়েছিলাম, বিশ্বাস করো, তুমি আমার একমাত্র ফ্রেন্ড। নয়নিকা বলে, ফ্রেন্ডের স্বামীর সাথেই বাজে সম্পর্ক করেছো, আমার থেকে তুমি দূরে থাকবে, বলেই দেয় হাঁটা। সানা কান্না করতে থাকে। নয়নিকা বাসায় এসে রাগে ক্ষোভে তাদের কাপল ছবি, টেবিল ল্যাম্প সব ভেঙে ফেলে। আবারও রাজীবের নতুন এক মেয়ে আর নতুন এক সিক্রেট বেরিয়ে আসলো। রাজীব সেলিব্রেশনের জন্য শ্যাম্পেনে দেখে লাগেজ প্যাক করা। রাজীব বলে, এখন কি হলিডে প্ল্যান করছো নাকি? নয়নিকা বলে, তোমাকে এই বাসা ছেড়ে যেতে হবে, তোমার এবং সানার সম্পর্কের কথা আমি জেনে গেছি। রাজীব বলে, সেটা অনেক পুরনো কথা, তখন তো ও তোমার বন্ধুও ছিল না। নয়নিকা বলে, তাই বলে আমি মাফ করে দিব? রাজীব বলে, আমি তা বলছি না, কিন্তু আমার তোমাকে দরকার, আমাকে মাফ করে দাও। নয়নিকা বলে, সেটাই তো করেছিলাম, কিন্তু তুমি বলেছিলে আর কোনো মেয়ে আসবে না, আর কোনো সিক্রেট থাকবে না। রাজীব বলে, তুমি জানো যে আমি বদলে গেছি, এসব পুরনো কথা অনেক আগের, যার না কোনো মূল্য কখনো ছিল আর না এখন আছে। নয়নিকা বলে, ঠিকই বলেছো, তোমার কথা, ওয়াদা, ভালোবাসার কোনো মূল্য নেই। রাজীব বলে, এসব কি তুমি বিশালের জন্য করছো? নয়নিকা হতবাক হয়ে যায়। একে তো নিজে দোষ করেছে, তার উপর নয়নিকাকেই সে দোষ দিচ্ছে। রাজীব বলে, আমাদের বিয়েতে সব সময় 3 জন ছিল, তুমি সবসময় আমাকে ছাড়তে চাইতে যেন তুমি বিশালের সাথে থাকতে পারো। নয়নিকা রেগে রাজীবকে ধাক্কা মারলে রাজীব বলে, মানছি আমি ভুল করেছি, কিন্তু এখন তো সব ঠিক চলছে, অন্য এক লোকের জন্য তুমি আমাকে, আমাদের পরিবারকে ছাড়তে চাও? নয়নিকা বলে, তুমি কি চিন্তা করো না করো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। রাজীব বলে, আমিও আমার ভালোবাসার প্রমাণ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, আমি চলে যাচ্ছি। নয়নিকা অঝরে কান্না করতে থাকে। সকাল হতেই কলিং বেল বাজে। নয়নিকা বেল করিতেই সোফায় ঘুমিয়েছিল। দরজা খুলে দেখে আনায়রা আর অনন্যা এসেছে। নয়নিকা বলে, আমি তোমাদের দুজনকে কিছু বলতে চাই, আমি আর তোমার বাবা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আনায়রা জিজ্ঞেস করে, কি হয়েছে? তার মানে কি এতদিন ধরে এই নির্বাচনের জন্য তোমরা নাটক করছিলে? নয়নিকা বলে, না। আনায়রা বলে, তাহলে সব তো ঠিকই ছিল। নয়নিকা বলে, আমি ক্লান্ত হয়ে গেছি। আনায়রা বলে, তুমি কতটা স্বার্থপর। মেয়ের মুখে এমন কথা শুনে নয়নিকা কান্না করে দেয়। 2 মেয়ে মাকে জড়িয়ে সরি বলে। মেয়েরা বলে, আমাদের ভুল হয়ে গেছে, তুমি সব সময় আমাদেরকে রক্ষা করেছো, তুমি এই সিদ্ধান্ত নিয়েছো মানে চিন্তা ভাবনা করেই নিয়েছো, আমরা তোমার সাথে আছি। কিছুক্ষণ পর নয়নিকা চোখের পানি মুছে বিয়ের আংটি খুলে নতুন এক রূপে অফিসে আসে। নভরাজকে বলে, আপনি ঠিকই বলেছেন, কোর্টের বাইরেই সেটেল করা উচিত। নভরাজ বলে, আমরা অফার দ্বিগুণ করতে পারি। বিশাল বলে, আগে আমাদের কথা শোনেন। নয়নিকা বলে, 10 কোটি বরুণের বাবা মায়ের জন্য, আর বাকি পরিবারকে 1 কোটি করে, মোট 50 কোটি। লয়ার বলে, ঠান্ডা মাথায় চিন্তা করো, এমন হলে বরুণের বাবা সারা জীবন কোর্টের চক্কর কাটবে। নয়নিকা একটা ডকুমেন্ট দেখিয়ে বলে, 2008 সালের মার্চ মাসে এনভায়রনমেন্ট বোর্ড একটা রিপোর্ট দিয়েছিল, সেই জায়গা ক্লিন করার পরও মানুষের বসবাসের যোগ্য হবে 15 বছর পর, কিন্তু টেট্রান কোম্পানি এতে খুশি ছিল না। তাদের ভেতরের একটা রিপোর্ট পেয়েছি, সেখানে দেখা যায় এত বছর অপেক্ষা করতে পারবো না, 5 বছরের মধ্যেই কাজ শুরু করতে হবে। 2 কোটি টাকা দিচ্ছি, যা করার করো এবং মিনিস্ট্রিকে সামলাও। সেখানে সাইন করেছে মিস্টার রামান চন্দ্রানী, মানে টেট্রনের মালিক। 2 মাস পরেই মিনিস্ট্রি থেকে আরেকটা রিপোর্ট আসে, যেখানে 15 বছরের জায়গায় 5 বছর করা হয়। মালিনী বলে, আমরা শুনেছি টেট্রান তাদের আইপিও লঞ্চ করবে, স্টক মার্কেটে তো এটা নিয়ে অনেক শোরগোল হবে। নভরাজ জিজ্ঞেস করে, এসব কোথায় পেয়েছো? নয়নিকা বলে, আপনি তো বলেছিলেন ট্রাম্প কার্ড লুকিয়ে রাখতে হয়, কন্ট্রাক্ট পেপার রেডি, আপনি শুধু চাওলাকে সাইন করতে বলেন। চাওলা সাথে সাথেই কাগজ কেড়ে নিয়ে সাইন করে দেয়। নয়নিকা কাগজ নিয়ে প্রযুক্তা এবং বাকি পরিবারের হাতে দিলে সবাই খুশিতে হাততালি দেয়। এত বড় মাপের এক বিল্ডারের সাথে কেস জিতে বিশাল মালিনী পার্টি দেয়। অফিসের সবাই পার্টি করলেও সানা অফিসে বসে তার রেজিগনেশন লেটার লিখছিল। তখনই সানা, মানে আঁচলের স্বামী, ভয়েস মেসেজ পাঠিয়ে বলে, তোমার বন্ধু সুনীল খবর দিয়েছে, তোমাকে নিতে আসছি। নয়নিকা বিশালকে জিজ্ঞেস করে, চিত্রা কোথায়? বিশাল বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। নয়নিকা জিজ্ঞেস করে, এটা কবে হলো? বিশাল বলে, বাদ দাও, তুমি যা যা চেয়েছো সব পেয়েছো। নয়নিকা বলে,
বলে কি আর পেয়েছি। বিশাল জিজ্ঞেস করে কেন এত বড় কেস জিতে গেলে? রাজীব জিতে গেছে, আর কি লাগবে? নয়নিকা বলে রাজীব যা চাইতো তা পেয়ে গেছে। বিশাল অবাক হয়ে জিজ্ঞেস করে তা তুমি কি চাও? নয়নিকা চুপ করে থাকে। বিশাল বলে এটাই আমাদের সমস্যা, আমরা তাকেই চাই যাকে কখনোই পাবো না। নয়নিকা ইতস্তত করে বলে অনেক রাত হয়ে গেছে, আমি যাই। গাড়িতে বসে নয়নিকা বিশালের সাথে কাটানো পুরোনো দিনের কথাগুলো মনে করতে থাকে। হঠাৎই ড্রাইভারকে বলে ক্লাবে চলেন। এদিকে বিশাল ড্রিঙ্কস করতেই থাকে। মাঝপথে ট্যাক্সির টায়ার পাংচার হয়ে যায়। নয়নিকা আর কোনো উপায় না পেয়ে হাঁটা শুরু করে। বিশাল ক্লাব থেকে বের হয়ে যায়। নয়নিকা এসে লিফটে ওঠে। এক লিফটে নয়নিকা উপরে উঠছে আর পাশের লিফটে বিশাল নিচে নামছে। নয়নিকা ক্লাবে এসে বিশালকে না দেখে বিশালের অ্যাপার্টমেন্টে আসে। অনেক দ্বিধার পরে কলিং বেল দিয়েও আবারও চলে যেতে গেলে বিশাল দরজা খুলে তাকে ডাক দেয়। নয়নিকা বলে জিজ্ঞেস করেছিলে না? আমি সেটাই চাই যা আমার কখনো হবে না। বিশাল নয়নিকার জন্য দরজাটা খুলে দেয়। নয়নিকা হাসি মুখে এগোতে গেলে রাজীব কল দেয়। নয়নিকা আবারও দ্বিধায় পড়ে যায় যে সে কি করবে। সে কি বিশাল নাকি রাজীবকে বেছে নিবে? আর এখানেই শেষ হয়ে যায় দ্য ট্রায়ালের সিজন 2 এর গল্প। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।